সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 19-এর অঙ্কগুলো এবং পার্ট 3-এর অঙ্ক। কোন কোন অঙ্ক আমরা করব? আজকে আমরা করব 10-এর দাগ, 11-র দাগের এমসিকিউ এবং 12-র দাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো, ঠিক আছে? আর আগের দুটো ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম পুরো এক থেকে একদম 9-এর দাগ পর্যন্ত সেই অঙ্কের ভিডিওগুলো। তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তাহলে চলো, আজকে আর আমরা একদম কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 10-এর দাগের অঙ্কতে। তো দেখো, আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 10-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4,3 -2,7 এবং 0,11, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক লিখি। তাহলে দেখো, প্রথমেই না আমরা আগে একটা ত্রিভুজকে এঁকে ফেলি। তো ভাবো, আমি না এখানে এরকম একটা ত্রিভুজ আঁকছি, তো এই হলো একটা ত্রিভুজ এবং সেই ত্রিভুজটার আমি একটা নাম দিই এ, এই জায়গাটাতে নাম দিচ্ছি বি, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি সি। এই তিনটে হলো শীর্ষবিন্দু। এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বলে দেয়নি। কি বলে দিয়েছে? এই যে এবি বাহু, তার যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটার দেখো স্থানাঙ্ক কিন্তু এখানে বলে দিয়েছে। কত বলে দিয়েছে? 4,3। বোঝা গেল? 4,3, ঠিক আছে। আবার দেখো, এই যে বিসি বাহু, তার যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে? -2,7, ঠিক আছে। আবার দেখো, এসি বাহুর যে মধ্যবিন্দু, এই জায়গাটা, তার স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 0,11, ঠিক আছে, 0,11, ঠিক আছে। অ্যান্সারে জানতে চেয়েছে শীর্ষবিন্দু অর্থাৎ এ, বি এবং সি, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক কত, ঠিক আছে। আচ্ছা, এই বিন্দুগুলোর আমি নাম দিচ্ছি ডি, এইখানে এই বিন্দুটার আমি নাম দিলাম ই বলে, ঠিক আছে। আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এফ বলে। এই বিন্দুগুলোর স্থানাঙ্কের আমি নাম দিলাম, ঠিক আছে। এবারে আমাদেরকে বের করতে হবে কি? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। দেখবে 9-এর অঙ্কটায় ঠিক উল্টো ছিল, সেখানে কিন্তু শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বলে দিয়েছিল, আমরা কি করতাম? মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো বের করতাম। কিন্তু এখানে কিন্তু একদমই আলাদা। তাহলে যেহেতু আমি এ বিন্দুর স্থানাঙ্ক কত জানি না, তো তাহলে আমি ধরে নিচ্ছি এ বিন্দুটার স্থানাঙ্ক হলো x1 y1, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি। আবার দেখো, বি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমি জানি না, তাই জন্য আমি ধরে নিচ্ছি x2 y2, ঠিক আছে। আবার দেখো, সি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমি জানি না, ধরে নিচ্ছি x3 y3। বোঝা গেল? তাহলে যেটা আমি এখানে করলাম সেটাকেই আমি যদি এখানে লিখি, তাহলে এরকম হবে, মনে করি। তাহলে দেখো, আমি এখানে লিখছি মনে করি, ঠিক আছে। দেখো, এখানে আমরা কি লিখব? এ বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমি জানি না, আন্দাজে ধরে নিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক কি ধরে নিচ্ছি আমি? x1 y1, ঠিক আছে, x1 y1। বি বিন্দুর স্থানাঙ্ক দেখো, আমি এখানে লিখছি বি বিন্দুর স্থানাঙ্ক, এখানে আমি ধরে নিচ্ছি x2 y2। আর সি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমি জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি কি? x3 y3। বোঝা গেল? তাহলে এইটুকুনি আমি ধরে নিলাম। এইবারে আমরা কি করব? এইবারে কিন্তু আমরা করব, খুব ভালো করে দেখবে, এই বিন্দুটার, এই যে খুব ভালো করে দেখো, এ আর বি, এই যে সরল রেখাংশ, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। যদিও দিয়ে দেওয়া আছে, তবু আমরা যদি বের করি তাহলে কিভাবে করব? তাহলে দেখো, আমরা এখানে এরকমভাবে লিখব, এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এ বি সরল রেখাংশের কি লিখবো আমরা? মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে কত হবে মধ্যবিন্দুর স্থানাঙ্ক? খুব ভালো করে দেখবে। তাহলে দেখো, কি করব আমরা? এর প্রথমের সঙ্গে যোগ করব বি এর প্রথম, তার মানে x1 এর সঙ্গে যোগ করব x2, যোগ করে কি করব? 2 দিয়ে ভাগ করব, তাই না? আবার একইভাবে দেখো, এর দ্বিতীয়তে যেটা রয়েছে তার সঙ্গে যোগ করব বি এর দ্বিতীয়তে যেটা রয়েছে। এর দ্বিতীয়তে দেখো রয়েছে কি? y1, তার সঙ্গে আমরা যোগ করব কি? y2, যোগ করে কি করব? 2 দিয়ে ভাগ করব। এইভাবেই তো আমরা বের করব যে এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আর বইয়ের মধ্যে দেখো বলেই দিয়েছে যে এবি বাহুর মধ্যবিন্দু দেখো কি রয়েছে? এবি বাহুর মধ্যবিন্দু এই যে দেখো ডি রয়েছে, তার স্থানাঙ্ক দেখো বলেই দিয়েছে, এখানে 4 আর এখানে 3, অর্থাৎ 4 আর 3 মানে কি? এখানে দেখো আমরা প্রথমে কত বের করলাম?
এই যে এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্কতে প্রথমে দেখো কত রয়েছে x1 প্লাস x1 প্লাস x2/2, আর এখানে দেখো প্রথমে কত রয়েছে 4, তার মানে x1 প্লাস x2/2 যা 4ও কিন্তু ওই একই। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব। কিভাবে লিখব? এর প্রথম অংশটা আর এর প্রথম সংখ্যাটা। তাহলে দেখো এখানে আমরা এরকমভাবে লিখতে পারি যে x1 প্লাস x2/2 ইজুকাল টু কত 4। তাহলে দেখো এখানে দেখো এই যে 2টা নিচে রয়েছে, মানে কি ভাগ এই সাইডে চলে গেলে কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে x1 প্লাস x2, তাহলে কী হবে 4-এর সঙ্গে 2টা কি গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা এখানে কত পাবো x1 প্লাস x2। তাহলে এখানে কত হবে 4×2 8। বোঝা গেল? এইটার আমরা নাম দেবো কি বলো তো 1 নম্বর সমীকরণ বলে। বোঝা গেল? এটার আমরা নাম দেবো 1 নম্বর সমীকরণ বলে। আশা করি বুঝতে পারলে। ঠিক একইভাবে দেখো এইবারে এই যে এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্কের দ্বিতীয়তে দেখো কত রয়েছে y1 প্লাস y2/2, আর এখানে দেখো দ্বিতীয়তে কত রয়েছে 3 রয়েছে, তার মানে এইটাও যা 3ও তাই, তাই না? তাহলে চলো সেটাকেই আমরা লিখবো। কিভাবে লিখবো দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আবার আমি দেখো এখানে লিখছি, কি লিখবো y1 প্লাস y2/2 ইজুকাল টু কত 3, ঠিক আছে? তাহলে y1 প্লাস y2, ঠিক আছে, 2টা রয়েছে ভাগ এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে দেখো কত হবে y1 প্লাস y2 ইজুকাল টু কত হবে 6। এটা হলো কি 2 নম্বর সমীকরণ। বোঝা গেল? চলো এবারে আমরা করব, এইটা তো হয়ে গেল এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এবারে আমরা এইটা করবো, এই যে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে চলো আমরা বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে দেখো আমি এখানে লিখছি, হ্যাঁ, যে বিসি বাহুর কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক চলো আমরা বের করি। বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক চলো আমরা বের করব। কি করে বের করব তোমরা এই বলে সূত্রটা জানোই তো। এবারে আমরা কি করব, এই যে বি এর প্রথমে কি রয়েছে x2, তার সঙ্গে আমরা যোগ করব সি এর প্রথমে কত রয়েছে x3। তাহলে দেখো x2 প্লাস x3 যোগ করে 2 দিয়ে ভাগ। আবার একইভাবে দেখো বি এর দেখো সেকেন্ডে কত রয়েছে y2, আর সি এর সেকেন্ডে কত রয়েছে y3, যোগ করো y2 প্লাস y3 যোগ করে কি করব আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলেই হয়ে যাবে। এইবারে দেখো এই যে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তার প্রথম সংখ্যাটা কি রয়েছে, প্রথমেই দেখো রয়েছে x2 প্লাস x3/2, আর এখানে দেখো প্রথমে কত রয়েছে, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু কি ই, তার দেখো প্রথমে কত রয়েছে -2। তার মানে এই অংশটাও যা, এই যে এই অংশটাও যা -2ও তাই, তাই না? তাহলে চলো এটাকেই আবার আমরা এরকমভাবে তাহলে লিখবো। তাহলে আমরা কি লিখবো এখানে দেখো, লিখবো কিন্তু x2 প্লাস x3/2 ইজুকাল টু কত হবে, এখানে দেখো রয়েছে -2। বোঝা গেল? -2। তাহলে এখানে আমরা কত লিখবো -2। তাহলে চলো এখান থেকে না আমরা x2 প্লাস x3 এর মান আমরা বের করব। তাহলে দেখো এখানে দেখো দাগের নিচে কি রয়েছে 2, মানে ভাগ এই সাইডে চলে গেলে কি হবে, গুণ, আমি ডাইরেক্ট গুণ করে দিই, অর্থাৎ কত হবে এই 2 আর 2 গুণ করলে 4। তাহলে এই হলো আমাদের কত নম্বর সমীকরণ, 2 তো হয়ে গেছে। এবারে আমরা লিখবো 3 নাম্বার। চলো একইভাবে আমরা এবারে করব কত নম্বর, এইটা দেখো এই যে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা যেটা বের করেছি, তার দেখো সেকেন্ডে কি রয়েছে y2 প্লাস y3/2, এখানেও দেখো সেকেন্ডে কি রয়েছে 7, তাহলে এই 7ও যা এই অংশটাও তাই। তাহলে চলো সেটাকে আমরা লিখবো y2 প্লাস y3/2 ইজুকাল টু আমরা কত পাবো কিন্তু 7। তাহলে আমরা এক লাইনেই করে দেবো, ঠিক আছে, y2 প্লাস y3। তাহলে দেখো দাগের নিচে রয়েছে 2, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে 7-এর সঙ্গে, 7 দুগুণে 14। তাহলে এই হলো আমাদের কত 4 নম্বর সমীকরণ। বোঝা গেল? এইবারে আমরা চলে আসবো এইটাতে, এই যে এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত এফ, প্রথমেই দেখা রয়েছে 0। তাহলে এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বের করব, এর প্রথমের সঙ্গে যোগ করব সি এর প্রথমকে, তাই না? তাহলে চলো আমরা আবার এখানে কি লিখব, দেখো আমি এখানে লিখছি এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে লিখছি এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক চলো আমরা বের করি। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এর দেখো প্রথমে কি রয়েছে, দেখো রয়েছে x1, তার সঙ্গে আমরা যোগ করব কি এই যে x3কে।
তাহলে দেখো আমরা এখানে কি লিখবো x1 প্লাস x3 বাই কি লিখবো 2। আবার একইভাবে দেখো সেকেন্ডে কত রয়েছে y1 প্লাস y3, তাই তো? তাহলে y1 প্লাস y3 বাই কি 2, বোঝা গেল? তাহলে দেখো এর প্রথমে কত রয়েছে, দেখো এর প্রথমে রয়েছে x1 প্লাস x3 বাই 2 ইজুকাল টু আমরা কত লিখবো, এই যে দেখো এর প্রথমে দেখো কত রয়েছে, দেখো এই দেখো 0, দেখতে পাচ্ছ 0 রয়েছে। তাহলে এখানে আমরা কত লিখবো 0। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি x1 প্লাস x3। তাহলে দেখো 2টা দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে গুণ হয়ে যাবে, 0-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 0 হবে, বোঝা গেল? তাহলে এই হলো আমাদের কি 5 নম্বর সমীকরণ। এবারে দেখো এই যে আমি এই সাইডে করছি, দেখো এবারে দ্বিতীয় অংশটা দেখো কী লেখা রয়েছে y1 প্লাস y3 বাই 2 ইজুকাল টু কত, এখানে দেখো সেকেন্ডে কত রয়েছে 11। তাহলে এখানে দেখো আমরা কত লিখবো 11 লিখবো। তাহলে দেখো এবারে আমরা এখানে এই যে 2টা দেখো রয়েছে ভাগ, আমি এই সাইডে যদি পাঠিয়ে দিই কী হবে গুণ হয়ে যাবে, অর্থাৎ দেখো আমরা এখানে কত পাবো কিন্তু y1 প্লাস y3 ইজুকাল টু, তাহলে 11-র সঙ্গে 2কে গুণ করলে কত পাবো 11 দুগুণে 22। তাহলে এই হলো আমাদের কি 6 নম্বর সমীকরণ, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কি করব বলো তো, খুব ভালো করে দেখবে, আমি এখানে দেখো দাগ দিচ্ছি, দেখো যেগুলো বিজোড় সমীকরণ অর্থাৎ 1 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, তারপরে 5 নম্বর সমীকরণ, এই যে বিজোড় সংখ্যায় যেগুলো রয়েছে এই সমীকরণগুলোকে আগে আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে চলো আমি এখানে কাকে কাকে যোগ করব বলে দেখো লিখছি, আমি দেখো এখানে লিখছি 1 নম্বর সমীকরণ যোগ করব 3 নম্বর সমীকরণ, তারপরে আমি কাকে যোগ করব কিন্তু 5 নম্বর সমীকরণ, এই 3টে সমীকরণকে আমি যোগ করব। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে দেখো কী রয়েছে, এই যে 1 নম্বর সমীকরণে এইটা x1 প্লাস x2, তাই তো? তাহলে আমি কি যোগ করব x1 প্লাস x2, তার সাথে আমি কি যোগ করব 3 নম্বর সমীকরণে দেখো কী রয়েছে, এই দেখো 3 নম্বর সমীকরণ x2 প্লাস x3, তাহলে আমি লিখব কি x2 প্লাস x3, ঠিক আছে? তারপরে আমি যোগ করবো দেখো 5 নম্বর সমীকরণ, দেখো 5 নম্বর সমীকরণ এখানেই দেখো দেওয়া রয়েছে x1 প্লাস x3, তাহলে দেখো আমি কি লিখবো x1 প্লাস x3, ঠিক আছে? তাহলে এটাও যেমন যোগ করলাম, এবারে দেখো 1 নম্বর সমীকরণের এই দিকে দেখো কত রয়েছে 8, ঠিক আছে? 3 নম্বর সমীকরণের এই দিকে দেখো কত রয়েছে -4, আর 5 নম্বর সমীকরণের এখানে দেখো রয়েছে 0। তাহলে দেখো আমরা এখানে 1 নম্বর 3 নম্বর আর 5 নম্বর সমীকরণ লিখে নিয়েছি। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে যেটা আছে সেটা তো আমি লিখবো আগে না, 3 নম্বর সমীকরণে কি আছে লিখি। দেখো 3 নম্বর সমীকরণে রয়েছে, খুব ভালো করে দেখো, এই যে x2 প্লাস x3, সেটাকে তো আমি এখানে লিখেইছি, তার মান দেখো কত রয়েছে -4। তো দেখো আমি এখানে আগে লিখছি -4, তারপরে দেখো যোগ করব এবারে 1 নম্বর সমীকরণে, তো দেখো 1 নম্বর সমীকরণে দেখো কত রয়েছে 8, তার সাথে যোগ করব, তার সঙ্গে আমি যোগ করব এবারে দেখো 5 নম্বর সমীকরণে দেখো কি রয়েছে, এই দেখো 5 নম্বর সমীকরণে দেখো রয়েছে 0। তাহলে চলো আমরা এটাকে লিখে নেব, বোঝা গেল? তাহলে আমরা যোগ করলে কি পাবো, দেখো এখানে x1 আর এখানে x1, তার মানে কি হবে 2x1, আবার দেখো এখানে x2 আর এখানে x2, তাহলে কি হবে 2x2, আবার দেখো এখানে কি রয়েছে x3 আর এখানে x3, তাহলে কি হবে 2x3, আর দেখো -4 আর প্লাস এইটা কি হবে +4 হবে, বুঝতে পারলে? এইবারে আমরা কি করব কমন নেব। তাহলে দেখো এখানে 2 এখানে 2 এখানে 2, আমরা কমন কি নেব 2, তাহলে এখান থেকে যদি 2 কমন যায় কি পড়ে থাকবে x1, এখান থেকে যদি 2 কমন যায় কি পড়ে থাকবে x2, আবার দেখো এখান থেকে যদি 2 কমন যায় কি পড়ে থাকবে x3 ইজুকাল টু কত 4, বুঝতে পারলে তো? 2টাকে এবার সমান চিহ্নের কোথায় পাঠাবো, এই সাইডে, তাহলে কি থাকবে x1 প্লাস x2 প্লাস x3, তাহলে কি হবে 4/2, অর্থাৎ কত পাচ্ছি আমরা x1 প্লাস x2 প্লাস x3, ঠিক আছে? তাহলে দেখো 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2, এইটা হলো কিন্তু ভালো করে মনে রাখবে, এটা হলো 7 নম্বর সমীকরণ, ঠিক আছে? এটা হলো 7 নম্বর সমীকরণ। চলো 7 নম্বর সমীকরণ, এই 7 নম্বর সমীকরণ থেকে আমরা একবার 1 নম্বর সমীকরণকে বিয়োগ করব, তারপর 3 নম্বরকে বিয়োগ করব, তারপর কাকে বিয়োগ করব 5 নম্বরকে। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে আমি কী থেকে বিয়োগ করব বললাম 7 নম্বর থেকে বিয়োগ করব, এই হলো 7 নম্বর, সেখান থেকে বিয়োগ করব 1 নম্বরকে, দেখি বিয়োগ করলে কত হবে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো 7 নম্বর সমীকরণটা এমনিতেই দেখো কত রয়েছে x1 প্লাস x2 প্লাস x3, ঠিক আছে? সেইখান থেকে আমি বিয়োগ করব 1 নম্বরকে, দেখো 1 নম্বরে কী রয়েছে x1 প্লাস x2, ঠিক আছে?
তাহলে দেখো 1 নম্বর সমীকরণের দেখো প্রথমে দেখো এখানে 7 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করছি, 7 নম্বরের দেখো প্রথমে কত রয়েছে 2, সেখান থেকে বিয়োগ করব 1 নম্বরের দেখো প্রথমে কি রয়েছে, এই যে দেখো 1 নম্বর সমীকরণের প্রথমে দেখো রয়েছে 8, তাই তো 8কে বিয়োগ করব। তাহলে আমি একেবারে কিন্তু করে দিচ্ছি, দেখো এই x1 আর এই x1 কী হবে, বিয়োগ হয়ে যাবে, বাদ। এই x2 আর এই x2 বিয়োগ হয়ে যাবে, বাদ। তাহলে পড়ে থাকবে কি x3, তাহলে এই x3 ইজুগাল টু কত হবে, হবে কিন্তু খুব ভালো করে দেখো 2 বিয়োগ 8 মানে কত, -6, বোঝা গেল। তাহলে x3 এর মানে আমরা কত পেলাম, -6। x3 কোথায় আছে দেখে নাও, এই দেখো এইখানে দেখো রয়েছে x3, এর মানটা হলো কি -6, মনে রাখবে -6, ঠিক আছে। তাহলে এখানে যেমন আমি কি বিয়োগ করলাম, 7 থেকে 1, এবারে আমরা 7 থেকে কত করব, এই যে 3কে করব, তারপরে 5কে করব। তাহলে চলো এবারে আমরা বিয়োগ করব, খুব ভালো করে দেখবে 7 থেকে আমরা এবারে বিয়োগ করব কাকে, 3কে, বিয়োগ চিহ্ন দিলাম, এবারে 3কে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে চলো 3কে বিয়োগ করে দেখি কত হচ্ছে। তাহলে দেখো 7 একটা কী রয়েছে, 7 নম্বর সমীকরণ, 7 নম্বর সমীকরণে দেখো রয়েছে এই যে x1, ঠিক আছে, x1 প্লাস x2 প্লাস x3, সেখান থেকে আমরা বিয়োগ করব কাকে, 3 নম্বরকে। 3 নম্বরে দেখো কি রয়েছে, এই যে দেখো 3 নম্বরে দেখো x2 প্লাস x3 ইজুগাল টু -4, x2 প্লাস x3 ইজুগাল টু কী রয়েছে, -4। তাহলে এইটার মান কত, এই যে 7 নম্বর সমীকরণের মান দেখো কত বেরিয়েছিল, 7 নম্বর সমীকরণের মান 2, সেখান থেকে বিয়োগ করব কাকে, বিয়োগ করব এই যে 3 নম্বর সমীকরণে দেখো কত রয়েছে, -4। তাহলে এই মাইনাসকে কি দুবার লেখা উচিত হবে, হবে না তো। তাহলে আমি একেবারে এই জায়গাটায় +4 করে দিচ্ছি, ঠিক আছে, আমি একেবারে লিখে দিচ্ছি +4, ওকে, ঠিক আছে। তাহলে এবারে চলো আমি ওপরের এই অংশটাকে মুছে দিয়ে করছি, দেখো খুব ভালো করে, হ্যাঁ। তাহলে দেখো এবারে খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে এবার এখান থেকে দেখো কী কী কাটা যাবে, দেখো এখানেও x2, এখানেও এই যে দেখো x2 বাদ চলে যাবে, এই যে এই x2 আর x2 বাদ, এখানেও দেখো রয়েছে দেখো x3, দেখতে পাচ্ছ তো এই x3 আর এই x3 বাদ, পড়ে থাকবে কে x1, ঠিক আছে। তাহলে পড়ে থাকছে, খুব ভালো করে দেখবে, কে x1 ইজুকাল টু, তাহলে কত হবে, এই যে 2 আর 4 যোগ করে কত হবে, 6, ঠিক আছে। তাহলে আমরা x1 এর মান পেয়ে গেলাম। x1 দেখো কোথায় রয়েছে, এইখানে রয়েছে, আমি একটা একটা করে মান পাবো আর এখানে লিখে রাখবো, হ্যাঁ। x1 এর মান কত পেয়েছি, 6, চলো আমি এখানে লিখবো কত, 6। এইবারে আমরা কি বিয়োগ করব, এবারে আমরা কত থেকে কত বিয়োগ করব, 7 থেকে এবারে এই যে 5কে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে আমরা এবারে বিয়োগ করব 7 থেকে 5কে, এই হলো 7, সেখান থেকে আমি বিয়োগ করব, বিয়োগ চিহ্ন দিলাম 5। তাহলে দেখো 7-এর সমীকরণটা কি রয়েছে, x1 x2 x3, তাহলে চলো আমরা এখানে লিখব x1 প্লাস x2 প্লাস x3, সেইখান থেকে আমি এবারে বিয়োগ করব কাকে, বিয়োগ করব খুব ভালো করে দেখবে 5 নম্বরকে। দেখো 5 নম্বরে কী রয়েছে, এই যে x1 প্লাস x3, x1 প্লাস কী রয়েছে x3, এটাকে আমি বিয়োগ করব। তাহলে দেখো 7 নম্বর সমীকরণের কত ছিল, দেখো 7 নম্বর সমীকরণের এটা 2 ছিল, সেখান থেকে আমি তাহলে বিয়োগ করব কাকে, 5 নম্বর সমীকরণের মানটাকে। 5 নম্বর সমীকরণে দেখো ছিল 0, তাহলে এইখানটাতে খুব ভালো করে দেখবে কী কী কাটা যাবে, এই দেখো x1 কেটে যাবে, x3 কেটে যাবে, তাহলে পড়ে কি থাকবে x2, তাহলে x2 এর মান কত হবে, খুব ভালো করে দেখবে 2 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 2 হবে, বোঝা গেল। তাহলে আমরা এবারে কিসের মান পেলাম, x2 এর মান আমরা কত পেলাম কিন্তু দেখো 2, তাই না। তাহলে দেখো আমি এখানে x2 এর ঠিক নিচে কত লিখে রাখবো, 2 পেয়েছি, মাথায় রাখবে, হ্যাঁ। চলো এইবারে আমরা সব কটা এক্সের মান কিন্তু বের করে ফেলেছি, তাই না। দেখো x1 এর মান 6, x2 এর মান 2, x3 এর মান -6, এবার সব ওয়াইগুলোর মান বের করব। তাহলে আমি না এই অংশটাকে মুছে দিচ্ছি, দেখো এই অংশটাকে মুছে দিচ্ছি। এইবারে আমরা দেখো এখানে কি করেছিলাম, 1 নাম্বার 3 নাম্বার আর 5 নাম্বার সমীকরণকে যোগ করেছিলাম, অর্থাৎ সব বিজোড় সমীকরণগুলোকে যোগ করেছিলাম। এবারে আমরা কি করব, সব জোড় সমীকরণগুলোকে যোগ করব, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে যোগ করব। এই যে দেখো 2 নম্বর সমীকরণ, এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ, এটাকে যোগ করব। তারপরে 4 নম্বর সমীকরণ, কোনটা 4 নম্বর সমীকরণ, এই যে এইটা দেখো, এই হলো 4 নম্বর সমীকরণ, আর এই হলো 6 নম্বর সমীকরণ। এই সবকটাকে আমরা কি করব, যোগ করব, ঠিক আছে। তাহলে দেখো আমি এইখানটা থেকেই করছি, এখানে আমি একটা দাগ কেটে দিলাম, এবার আমি এখান থেকে করছি, কাকে কাকে যোগ করব, 2 নম্বরকে যোগ করব। আচ্ছা এখানটায় না করে না আমি এইখানটা থেকে করি, ঠিক আছে। দেখো এবার আমি এইখান থেকে করছি, তাহলে দেখো আমি কাকে কাকে এবারে যোগ করব বললাম, 2কে যোগ করব,
তারপরে কাকে যোগ করব, 4কে যোগ করব, তারপরে কাকে যোগ করব, 6কে যোগ করব। ঠিক আছে, যোগ করি তো। 2 নম্বরের কি রয়েছে দেখো, 2 নম্বরে দেখো রয়েছে y1 প্লাস, এই যে দেখো 2 নম্বরে দেখো রয়েছে y1 প্লাস y2, y1 প্লাস y2, তার সাথে আমি যোগ করব 4 নম্বর সমীকরণে। দেখো কি রয়েছে 4 নম্বর সমীকরণে, এই যে দেখো 4 নম্বর সমীকরণ y2 প্লাস, এই যে দেখতে পাচ্ছ তো y2 প্লাস y3, তাহলে আমরা লিখবো y2 প্লাস y3, আর আমি ব্র্যাকেট দিচ্ছি না। ঠিক আছে, 6 নম্বর সমীকরণে দেখো কি রয়েছে, এই যে এই অংশটা y1 প্লাস y3, y1 প্লাস y3, বোঝা গেল। আচ্ছা 2 নম্বর সমীকরণের দেখো মানটা কত ছিল, 2 নম্বর সমীকরণের মানটা দেখো ছিল এখানে 6, তার সাথে আমরা যোগ করব কত, 4 নম্বর সমীকরণের দেখো মান কত, 4 নম্বর সমীকরণের মান হলো এই দেখো 14, তার সঙ্গে আমরা যোগ করব 14, আর 6 নম্বর সমীকরণের দেখো মান কত 22, তাহলে তার সঙ্গে আমরা যোগ করব কত 22, তাহলে কত হবে খুব ভালো করে দেখবে। দেখো এখানেও y1 এখানেও y1, তার মানে কি হচ্ছে 2y1, আবার দেখো এইখানেও y2 এইখানেও y2, তার মানে হবে কত 2y2, আবার দেখো এখানেও y3 এখানেও y3, তাহলে কি হবে 2y3। ঠিক আছে, এবারে চলো যোগ করি, 6 আর 14 20, 20 আর 22 যোগ করলে কত হবে, হবে কিন্তু 42, তাহলে এইটা হলো কিন্তু 8 নম্বর সমীকরণ বলে লিখবো। ঠিক আছে, এবার এই 8 নম্বর সমীকরণ থেকে আমরা কাকে কাকে বিয়োগ করব, 8 নম্বর সমীকরণ থেকে একবার 2 নম্বরকে বিয়োগ করব, একবার 4 নম্বরকে, আর একবার 6 নম্বরকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবার আমরা বিয়োগের পার্টটা আরম্ভ করে ফেলি। হ্যাঁ, আমি এই যে অংশগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমি কি বললাম, কি থেকে কি বিয়োগ হবে, প্রথমে এই যে, আচ্ছা তার আগে আমরা একটু কমন নেব, এটা 8 নাম্বার হচ্ছে না, আগে আমরা কমন নিই। দেখো এখানেও দেখো রয়েছে 2, এখানেও দেখো রয়েছে 2, আর এখানেও রয়েছে 2, তাহলে আমি যদি 2 কমন নিই তাহলে কি থাকবে y1 y2, আর এখানে কি থাকছে y3। ঠিক আছে, আর এখানে 42, এটাকে 8 নাম্বার দিলে চলবে না, আগে 2টাকে ওপারে পাঠাবো, 2টাকে ওই সাইডে পাঠাই। ঠিক আছে, y1 প্লাস y2 প্লাস y3, তাহলে দেখো 2টা কি রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে কি হবে ভাগ, 42কে 2 দিয়ে ভাগ করলে আমরা দেখো কত পাবো, 42কে 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা 21, তাহলে আমরা এখানে কত পাচ্ছি y1 প্লাস y2 প্লাস y3 ইজুকাল টু আমরা কত পাবো, পাবো কিন্তু 21। এইটা হলো কত নম্বর সমীকরণ, এই হলো কিন্তু আমাদের 8 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই হলো আমাদের 8 নম্বর সমীকরণ। এবার এই 8 নম্বর সমীকরণ থেকে একবার 2 নম্বরকে বিয়োগ করব, তারপর 4 নম্বরকে, তারপর 6 নম্বরকে। তো চলো সেই কাজটাই আমরা করে ফেলি, 8 নম্বর থেকে বিয়োগ করব। 8 নম্বরে দেখো কি লেখা রয়েছে, এইটা, সেই 8 নম্বর থেকে আমরা বিয়োগ করব। আচ্ছা আমি আগে এরকমভাবে লিখে নেবো যে 8 নম্বর থেকে আমি বিয়োগ করব, বিয়োগ 2 নম্বরকে, চলো 2 নম্বরকে বিয়োগ করব। ঠিক আছে, 8 নম্বরে দেখো কি লেখা আছে, y1 প্লাস y2 প্লাস y3, তার থেকে আমি বিয়োগ করব কাকে, 2 নম্বরকে। তো দেখো 2 নম্বর সমীকরণ দেখো এইখানেই দেখো দেওয়া রয়েছে y1 প্লাস, কী দেওয়া রয়েছে y1 প্লাস y2, তাই তো আমি বিয়োগ করব বললাম, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। ঠিক আছে, বিয়োগ করব, তাহলে দেখো 8 নম্বর সমীকরণের মান দেখো কত রয়েছে 21, সেখান থেকে আমি বিয়োগ করব। এবারে দেখো সেখান থেকে কাকে বিয়োগ করব, 2 নম্বরকে। চলো দেখি 2 নম্বরে কত রয়েছে, খুব ভালো করে দেখবে, 2 নম্বরে দেখো রয়েছে 6, তাহলে অ্যান্সার কত হবে, খুব ভালো করে দেখো, এখানে দেখো y1 আর এখানে y1 বিয়োগ চলে যাবে, মানে কেটে যাবে। এখানে দেখো y2 এখানে y2 কেটে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি y3। আর এখানে দেখো 21 থেকে আমি যদি 6কে বিয়োগ করি কত পাবো, পাবো 15, তাই না? তাহলে আমরা y3 এর মান কত পেলাম, 15। দেখি এখানে y3 কোথায় আছে, এই দেখো y3, তাহলে এই জায়গাটাতে আমরা কত বসাবো, 15, মনে রাখবে। ঠিক আছে, এইবারে আমরা কি বিয়োগ করব, কোথা থেকে কি বিয়োগ করব, খুব ভালো করে দেখো। এইবারে আমরা 8 নাম্বার থেকে বিয়োগ করব কাকে, খুব ভালো করে দেখো, এবারে আমরা 8 নাম্বার থেকে বিয়োগ করব। এবারে আবার আমরা 8 নাম্বার থেকে বিয়োগ করব, 8 নাম্বার থেকে আবার আমরা বিয়োগ করব কাকে, বিয়োগ করব এবারে 4 নাম্বারকে। 2 নাম্বারকে হয়ে গেলে এবার আমরা বিয়োগ করব 4 নাম্বারকে। তাহলে চলো 4 নাম্বারকে বিয়োগ করি। 8 নাম্বারটা কি রয়েছে, এই তো দেখো 8 নাম্বারে দেখো রয়েছে y1 প্লাস y2 প্লাস y3, সেখান থেকে আমরা বিয়োগ করব, এই তো বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ করব 4 নাম্বারকে। এই দেখো 4 নাম্বারে দেখো কি লেখা আছে দেখতে পাচ্ছ তো, এই দেখো 4 নাম্বার y2 প্লাস y3, y2 প্লাস y3, বোঝা গেল? ঠিক আছে, তাহলে দেখো 8 নাম্বারে দেখো কি রয়েছে 21, সেখান থেকে আমরা বিয়োগ করব
4 নম্বরে দেখো কত রয়েছে 14, দেখতে পাচ্ছ এই দেখো 4 নম্বরে কত রয়েছে 14। ঠিক আছে, তাহলে চলো আমরা বিয়োগ করলে কত পাবো দেখি। আমি এবারে আবার এই অংশটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো এবার কত পাবো আমরা, খুব ভালো করে কিন্তু দেখবে। বিয়োগ করছি, কী কী কাটবে, এখানেও দেখো রয়েছে y2, এখানেও রয়েছে y2, কেটে যাবে। এখানেও দেখো রয়েছে y3, এখানেও দেখো রয়েছে y3, কেটে যাবে। পড়ে থাকবে কি, পড়ে থাকবে কেবলমাত্র y1। তাহলে 21 থেকে 14 বিয়োগ করলে কত হবে 7। তাহলে y1 এর মান কত পেলাম 7। y1 কোথায় আছে দেখো এইখানে, এইখানে হবে কত 7। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা কি করব, লাস্ট আমরা যে কাজটা করব সেটা হলো এবারে আমরা বিয়োগ করব। কি থেকে কি বিয়োগ করব, এইবারে কিন্তু আমরা বিয়োগ করব 8 নাম্বার থেকে। আবার আমরা 8 নাম্বার থেকে বিয়োগ করব। কাকে বিয়োগ করবো এবারে 8 নাম্বার থেকে, এই যে 6 নম্বরকে, তাই না, 6 নম্বরকে বিয়োগ করব। তাহলে দেখো 8 নম্বরে যেটা আছে আমি আগে দেখে দেখে টুকে ফেলি। এই যে 8 নম্বরে যেটা রয়েছে কি রয়েছে, y1 প্লাস y2 প্লাস y3, সেখান থেকে আমরা বিয়োগ করব, বিয়োগ চিহ্ন দিলাম। চলো 6 নম্বরে দেখো কি রয়েছে, দেখতেই তো পাচ্ছ 6 নম্বরে দেখো কি রয়েছে, y1 প্লাস y3 ইজুকাল টু, দেখো তাহলে দেখো এখানে 8 নম্বর সমীকরণের দেখো মান কত রয়েছে 21, বিয়োগ এবার এখানে এই যে 6 নম্বর সমীকরণের দেখো মানটা কত রয়েছে, এই যে দেখো 6 নম্বর সমীকরণে দেখো কত লেখা রয়েছে 22। বুঝতে পারলে, 6 নম্বর সমীকরণে রয়েছে 22। তাহলে চলো এবার আমরা বিয়োগ করি। দেখো y1 থেকে y1 যদি বিয়োগ চলে যায় কেটে যাবে। তারপরে দেখো y3 বিয়োগ চলে যাবে, কেটে যাবে। তাহলে পড়ে কি থাকবে, কেবলমাত্র y2 ইজুকাল টু 21 থেকে 22 বিয়োগ করলে কত হবে -1। তাহলে y2 এর মান আমরা কত পেলাম, এই যে দেখো y2 তার মান আমরা পেলাম কত -1। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল। দেখো স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক 6,7, বি বিন্দুর এইটা, সি বিন্দুর এইটা, অঙ্ক হয়ে গেল শেষ। শুধু আমরা একটু অ্যান্সার লিখবো তাহলেই হয়ে যাবে। তো আমি দেখো এই অংশটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে অ্যান্সার লিখি তাহলে এরকমভাবে লিখব, এ বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম আমরা, এ বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছি দেখো, এই যে 6,7, বি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম আমরা 2,-1, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেলাম, সি বিন্দুর স্থানাঙ্ক দেখো -6,15। এই তো হয়ে গেল অ্যান্সার। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 11 দাগেরগুলো। 11 দাগের একে দেখো কি বলে দিয়েছে, l, 2m এবং -l + 2m, 2l - 2m। ঠিক আছে, তাহলে আগে আমি এইটাকে একটু লিখে নিই। দেখো প্রথমেই দেখবে লেখা রয়েছে l, কমা দিয়ে দেখবে লেখা রয়েছে 2m, এবং দেখবে তারপরে কি লেখা রয়েছে, এবং দিয়ে দেখবে লেখা রয়েছে -l + 2m, কমা দিয়ে দেখবে লেখা রয়েছে 2l - 2m। ঠিক আছে, এইটা তো বলে দিয়েছে, এবং বলে দিয়েছে বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক জানতে চেয়েছে। তো এইখানে খুব ভালো করে দেখবে, ভাবো দুটো বিন্দু রয়েছে, ভাবো এই একটা বিন্দু আর ভাবো এই একটা বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলে দিয়েছে কিন্তু এইটা, এই যে l, 2m। বোঝা গেল, l, 2m এরকম ব্যাপার আর কি। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলে দিয়েছে, এইটা -l + 2m, -l + 2m, কমা তারপরে দেখো কি বলেছে 2l - 2m। ঠিক আছে, 2l - 2m জায়গা নেই বলে আমি নিচে করে লিখলাম। এবারে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু অর্থাৎ এই জায়গাটার স্থানাঙ্ক কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি করে সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি, তোমরা তো সবাই জানো। প্রথমের এইটাকে আমরা কি ধরে নিই, x1। তারপরে দেখো এইটাকে আমরা কি ধরে নেব, আমরা ধরে নেব y1, তাই তো, এরকমভাবে আমরা করি y1। তারপরে দেখো আমরা এই যে পুরো এই অংশটাকে আমরা কি ধরে নেব কিন্তু x2, আর পুরো এই অংশটাকে আমরা কি ধরে নেব কিন্তু y2, তাই না। এবারে আমাদের বের করতে হবে কি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এরকমভাবে লিখব কি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করি কিভাবে, সেটা তোমরা আমাকে বলো কিভাবে আমরা বের করি। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বের করি, খুব ভালো করে তোমরা দেখবে। এই যে স্থানাঙ্কটা রয়েছে তার দেখো প্রথম বিন্দুটা দেখো কি রয়েছে l, তাহলে তার সাথে আমরা কি করি, আচ্ছা আমি আগে সূত্রটাকে লিখে নিই। তাহলে দেখো
আমরা কি করি x1 থেকে x1 তার সাথে আমরা যোগ করি, কি যোগ করি x2 করে আমরা কি করি 2 দিয়ে ভাগ করি, এইভাবে করি না। আবার দেখো আমরা কি করি y1 প্লাস y2 যোগ করে আমরা কি করি 2 দিয়ে ভাগ করি, এইভাবেই তো আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি। তাহলে তোমরাই এবারে বলো আমরা x1 এর জায়গাতে কত লিখবো। এই দেখো x1 মানে হলো l, দেখতে পেয়েছো, তাহলে আমরা লিখবো l, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে প্লাস, আমরাও প্লাস লিখবো। তারপরে দেখো রয়েছে x2 এর জায়গাতে আমরা কি লিখবো, এই যে x2 এর জায়গাতে আমরা লিখবো -l প্লাস 2m, ওকে বোঝা গেল। করে আমরা কি করি 2 দিয়ে ভাগ, এখানেও আমরা লিখবো 2, তারপরে কমা দেব। আবার দেখো এখানে কি রয়েছে y1, তাহলে y1 এর জায়গাতে আমরা কি লিখবো এইটা, y1 মানে কি 2m, তার সাথে আমরা যোগ করব, কি যোগ করব y2, দেখো y2 মানে হলো এই অংশটা, y2 মানে হলো কি 2l মাইনাস 2m, বোঝা গেল। করে আমরা কি করব 2 দিয়ে ভাগ, এইভাবেই তো আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি, তাই না। এবারে আমরা কি করব ব্র্যাকেটগুলোকে তুলব। তাহলে দেখো l যেমন আছে আছে, প্লাসে মাইনাসে কি হবে, এই যে এই প্লাস আর এই মাইনাসে হবে প্লাসে মাইনাসে মাইনাস l প্লাস 2m, ঠিক আছে, বাই 2 যেমন আছে আছে। আবার এই দিকে দেখো 2m, তারপরে দেখো প্লাস, এবারে তারপরে কি রয়েছে 2l, তারপরে দেখো মাইনাস। আমরা তাহলে কি করলাম, শুধু এখানে ব্র্যাকেটগুলোকে জাস্ট তুলে দিলাম, ব্র্যাকেটগুলোকে বাই 2 যেমন আছে আছে। তাহলে এবারে দেখো কি কি কাটবে, দেখো -l প্লাস l, তাহলে এখানে পড়ে থাকছে কি, পড়ে থাকছে দেখো 2m, তাই না, 2m বাই 2। আবার এই দিকে তোমরা দেখো কি কি কাটবে, -2m প্লাস 2m, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে 2l, তাই তো, বাই 2। তাহলে কী কী কাটবে, আবার দেখো নিচে 2 ওপরে 2, নিচে 2 ওপরে 2, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এখানে দেখো পড়ে থাকছে m কমা, এখানে দেখো কি পড়ে থাকছে l, তাহলে এই আমাদের হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো এই আমাদের হয়ে গেল। এবারে এটা কত নম্বর অপশানে দেখো রয়েছে m, l, দেখো ডি এর দাগে রয়েছে, ঠিক আছে, এটা দেখবে রয়েছে ডি এর দাগে, ঠিক আছে, ডি এর দাগে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এই হয়ে গেল আমাদের কতটা, এক একটা। চলো এইবারে আমরা চলে যাব 2 এর দাগেরটায়। তো আমি দেখো এটা মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা চলে আসবো 11 দাগের 2-তে। তো দেখো 11 দাগের 2-তে বলে দিয়েছে এ, তার স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে 1,5। তাহলে আমি একটু একটু করে পড়ি আর লিখি, এ সমান সমান দেখবে কত বলে দিয়েছে 1,5, এই বিন্দুটার স্থানাঙ্ক। এরপরে দেখো বলে দিয়েছে এবং বি সমান সমান, আর বি সমান সমান দেখো কত বলে দিয়েছে, বি সমান সমান বলে দিয়েছে -4 কমা দিয়ে 7, ঠিক আছে। তারপরে বলে দিয়েছে বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে পি বিন্দুতে, পি বিন্দু অন্তস্থভাবে, অন্তস্থভাবে এই শব্দটার নিচে কিন্তু তোমরা অবশ্যই দাগ দেবে, অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে, ঠিক আছে। তাহলে কি অনুপাতে বিভক্ত করা হচ্ছে, 2:3 অনুপাতে, ঠিক আছে, অনুপাতে, এবং সেটাও কিভাবে, অন্তস্থভাবে, ঠিক আছে, অন্তস্থভাবে, এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। অন্তস্থভাবে যদি বিভক্ত করা হয় তাহলে পি বিন্দুর ভুজ কত, ঠিক আছে। তাহলে দেখো অন্তস্থভাবে যদি বিভক্ত হয়, অন্তস্থভাবে যদি বিভক্ত হয় তাহলে কিভাবে আমরা তার স্থানাঙ্ক নির্ণয় করি, তোমরা তো করেছো 1 দাগের অঙ্কগুলো, ঠিক আছে। সেখানে তোমরা দেখেছো যদি অন্তস্থভাবে বিভক্ত হয় তাহলে তার সূত্র কেমন হয়, যদি তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে পি বিন্দুর ভুজ কত হবে। আচ্ছা ভুজ মানে কি সেটা আমি পরে আসছি, ভুজ কোনটা। আচ্ছা স্থানাঙ্ক কত হবে তোমরা সবাই জানো। দেখো এইখানে আমরা কি করব, খুব ভালো করে দেখবে, এই যে এইগুলোকে আমরা কি বলি, এই যে দেখো এখানে 1 রয়েছে, এটাকে আমরা কি বলবো x1, তাই না। তারপরে দেখো এখানে 5 রয়েছে, 5কে আমরা কি বলবো y1। আবার দেখো এখানে রয়েছে কত -4, দেখতে পেয়েছো তো, এটাকে আমরা কি বলবো x2। আবার দেখো এখানে 7-এর জায়গায় আমরা কি লিখবো y2, তাই না। আচ্ছা m এর জায়গাতে, এই 2 এর জায়গাতে লিখবো m, তাই না, 2 মানে হলো m, আর এই যে এই জায়গাটাতে লিখবো কি আমরা n 3-এর জায়গাতে। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে চলো আমরা এবারে সূত্রটাকে লিখি। তাহলে সূত্রটা তোমরা সবাই জানো, সেটা হলো m x2 প্লাস n x1, তাই তো, বাই আমরা কি জানি m প্লাস n। আশা করি সূত্রটা তোমাদের মনে আছে। তারপরে দেখো আবার আমরা এখানে কি লিখি m y2
প্লাস দেখো অন্তস্থভাবে আছে, অন্তস্থভাবে থাকলেই কি হয় তোমরা জানো, সব জায়গাতে প্লাস। আর যদি বহিস্থভাবে থাকতো তাহলে এই প্লাসগুলোর জায়গাতে আমরা কি বসাতাম, মাইনাস বসাতাম, ঠিক আছে। তারপরে আমরা কি লিখবো, y1 বাই আমরা কি লিখবো, m প্লাস n। এবারে চলো আমরা মানগুলোকে বসিয়ে ফেলি। তাহলে দেখো এখানে আমরা কি কি মান বসাবো, খুব ভালো করে দেখবে। m এর জায়গাতে আমরা কত বসাবো, দেখো 2, তাই তো, 2 ইন্টু x2 এর জায়গাতে আমরা কি বসাবো, এই যে দেখো x2 মানে হলো কত, -4, তাহলে -4 বসাবো প্লাস। আবার এখানে দেখো n রয়েছে, n এর জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো n মানে হলো 3, তাই তো, 3 বসাবো ইন্টু x1 এর জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো x1 মানে হলো 1, নিচে দেখো রয়েছে m প্লাস n, তাহলে m মানে কত 2, n মানে কত 3, ঠিক আছে। আবার এটা হলো এখানে দেখো রয়েছে m এর জায়গাতে কত বসাবো 2 ইন্টু y2 এর জায়গাতে কত বসাবো, এই দেখো y2 মানে হলো 7 প্লাস, খুব ভালো করে দেখবে n এর জায়গাতে কত বসাবো, n মানে হলো 3, তারপরে দেখো ইন্টু y1 এর জায়গাতে আমরা কত বসাবো, y1 মানে হলো 5, আর এখানে দেখো কি রয়েছে m প্লাস n, তার মানে আমরা কি লিখবো 2 প্লাস 3। তাহলে দেখি আমরা এখানে কত পাচ্ছি, 2 আর -4কে আমরা যদি গুণ করি তাহলে কত হবে, -8। আর এখানে দেখো 3 আর 1কে যদি আমরা গুণ করি, 3 1কে 3, 3 আর 2কে যদি যোগ করি কত পাবো আমরা, 3 আর 2কে যোগ করলে 5 পাবো। আবার এইখানে দেখো 2 এর সাথে কত হচ্ছে 14 প্লাস 3 5 কত হচ্ছে 15, আর এইটাকে যোগ করলে কত হবে 5, বোঝা গেল। তাহলে -8 আর +3 করলে কত হবে, -5 হবে, তাই না। মাইনাসে প্লাসে কি মাইনাস, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5, যেহেতু 8 বড় তার আগে মাইনাস আছে বলে মাইনাস, আর এই 5টা যেমন আছে বসিয়ে দিলাম, বোঝা গেল। আচ্ছা চলো 15 আর 14কে যদি আমরা যোগ করি কত পাবো, 29/5। এইবারে দেখো আমরা এখানে কাটাকুটি করব, দেখো 5 আর 5কে কাটলে কত হবে, -1, আর এখানে দেখো কত রয়েছে, এটাকে তো আর কাটাকুটি করা যাবে না, 29/5 যেমন আছে আছে। এইবারে দেখো আমাদের কাছে কিন্তু স্থানাঙ্ক মোটেও জানতে চায়নি, পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কাছে জানতে চেয়েছে পি বিন্দুর ভুজ কত। এইবারে তোমরা এই জিনিসটা খুব ভালো করে জানবে, ভুজ কোনটা আর কোটি কোনটা খুব ভালো করে জানবে। তোমরা এই অংশটা দেখছো তো, এই যে এই অংশটা, এই অংশটাকে কি বলে বলো তো, এই অংশটাকে বলা হয় ভুজ। এই যে দেখো, এই যে আমরা যে সূত্রটা দেখছি সেই সূত্রের প্রথম অংশটাকে কি বলা হয়, খুব ভালো করে জানবে, প্রথম অংশটাকে বলা হয় ভুজ। দেখো আমি এখানে লিখছি, খুব ভালো করে জানবে, ভুজ। আর এই যে দ্বিতীয় অংশটা দেখো, এই যে দ্বিতীয় অংশটা, এই দ্বিতীয় অংশটাকে কি বলা হয়, এই দ্বিতীয় অংশটাকে কিন্তু বলা হয় কোটি, মনে রাখবে কি বলে, কোটি, ঠিক আছে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি, ভুজ, আমাদের কাছে জানতে চেয়েছে ভুজ, মানে এই অংশটার উত্তর। তাহলে এই অংশটা আমরা উত্তর করে এখানে দেখো কত পেয়েছি, -1, তাহলে এইটাই হলো অ্যান্সার। এই অংশটাকে কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, পি বিন্দুর ভুজ কত, তাহলে আমরা এখানে শুধু লিখবো পি বিন্দুর কি লিখবো, ভুজ। তাহলে ভুজ মানে প্রথম অংশটা, তাহলে পি বিন্দুর ভুজ আমরা কত পেয়েছি, এই যে -1। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল, -1। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, 3-এর দাগে। তো আমি দেখো 2-এর দাগেরটা মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগেরটা। দেখো 3-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কত কত বলে দিয়েছে, প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 7,9 এবং বলে দিয়েছে -1,3। আর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা না প্রথমেই একটা বৃত্তকে এখানে আঁকি। তো ভাবো এই হলো একটা বৃত্ত, ঠিক আছে। আর বৃত্তের এই লাইনটাকে আমরা কি বলি, ব্যাস। এবার এখানে দেখো একটা কেন্দ্র বিন্দু রয়েছে আর এখানে একটা বিন্দু রয়েছে, তাহলে এই লম্বা লাইনটাকে আমরা কি বলি, ব্যাস। ব্যাসের এই একটা প্রান্তবিন্দু, এই একটা প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দুটার আমি ভাবো নাম দিচ্ছি এ, আর এই প্রান্তবিন্দুটার নাম দিচ্ছি বি। এ বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছে দেখো, 7,9, তাই তো, এই বিন্দুটার স্থানাঙ্ক। আর বি বিন্দুর স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে, -1,-3, ঠিক আছে। আমি জায়গা নেই বলে একটু নিচে নিচে করে লিখলাম, ঠিক আছে। অ্যান্সারে কি জানতে চেয়েছে, কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে কেন্দ্র কোন জায়গাটাতে হয়, এই জায়গাটাতে। তাহলে এ আর বি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করে তোমরাই আমাকে বলো। তাহলে আমরা এখানে লিখব ব্যাসের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এইভাবে লিখব, ব্যাসের মধ্যবিন্দুর স্থানাঙ্ক।
তাহলে ব্যাসের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বের করব? মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করে তোমরাই বলো। এইটাকে আমরা কি ধরে নেব? x1। এইটাকে, এই যে 9টাকে আমরা কি ধরে নেব? y1, তাই না? 9টাকে আমরা কি ধরে নেব? ধরে নেব কিন্তু y1। আবার এই যে দেখো -1, এইটাকে আমরা কি ধরে নেব? ধরে নেব x2। আর -3টাকে আমরা কি ধরে নেব? y2, তাই না? তাহলে সূত্রটা তো তোমরা সবাই জানো যে x1 তার সঙ্গে যোগ করতে হবে কি? x2, তাই তো? x1 এর সঙ্গে যোগ করতে হবে কি? x2, যোগ করে 2 দিয়ে ভাগ। আবার আমরা কি করব? y1 এর সঙ্গে y2 যোগ করে কি করব? 2 দিয়ে ভাগ। তাহলে x1 এর জায়গাতে আমরা কত লিখব? এই যে x1 এর জায়গাতে আমরা কত লিখব? 7 লিখব, তাই তো? 7 যোগ x2 এর জায়গাতে আমরা কত লিখব? দেখো x2 মানে হলো এই যে -1টা, দেখতে পাচ্ছ তো? তাহলে এখানে আমরা কি লিখব? -1, মাইনাস থাকলেই না তাকে ব্র্যাকেট করে লিখবে, ঠিক আছে? তারপরে আমরা কি লিখব? 2। আবার দেখো খুব ভালো করে y1 এর জায়গাতে, এই y1 এর জায়গাতে আমরা কি লিখব? এই দেখো y1 মানে হলো এই, দেখতে পাচ্ছ তো? 9। তাহলে আমরা লিখব 9 প্লাস y2 এর জায়গাতে আমরা কি লিখব? y2 এর জায়গাতে আমরা লিখব কত? -3। তাহলে এখানে আমরা লিখব কত? -3। তাহলে এবারে দেখো এখানে কত হচ্ছে? 7। এবারে এই দেখো প্লাসে আর এই মাইনাসে কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? আবার দেখো 9। দেখো এই প্লাসে আর এই মাইনাসে কী হবে? মাইনাস। বোঝা গেল? তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাবো? 6। আবার দেখবে 9 থেকে আমরা যদি 3 বিয়োগ করি কত পাবো? 6। তাহলে 2 1 2, 2 3 6। আবার একইভাবে 2 1 2, 2 3 6। তাহলে 3,3 হচ্ছে। বোঝা গেল? তাহলে এই বিন্দুটার যে স্থানাঙ্ক কত? 3,3। বোঝা গেল? 3,3। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এইটাই হলো কিন্তু আমাদের কি? অ্যান্সার। এইটা হলো আমাদের অ্যান্সার। কত নম্বরে রয়েছে তোমরা দেখবে? 3,3 রয়েছে, কিন্তু এর দাগেতেই দেখো রয়েছে। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা চলে যাব 4-এর দাগে। এটা তো আমাদের হয়ে গেল 3-এর দাগ। চলো চলে যাবো 4-এর দাগে। এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে আমরা করবো 4-এর দাগেরটা। 4-এর দাগেরটা কিন্তু পুরো 2-এর দাগের অঙ্কের মতো, পুরো 2-এর দাগের অঙ্কের মতো। দেখ শুধু দেখো একটু আলাদা। তোমরা দেখো এখানে বলে দিয়েছে 2,5। তাহলে আমি একটু একটু করে লিখি। হ্যাঁ, দেখো বলে দিয়েছে 2, কি বলে দিয়েছে? -5। 2, -5। এবং আরেকটা দেখো বিন্দু কি বলে দিয়েছে? এবং আরেকটা দেখো বিন্দু বলে দিয়েছে -3, -2। ঠিক আছে, এই দুটো বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে একটি বিন্দু কি অনুপাতে? দেখো 4:3। ঠিক আছে, এবারে তোমরা দাগ দেবে 4:3 অনুপাতে কিভাবে বিভক্ত করেছে দাগ দেবে? বহিস্থভাবে। দেখো লেখাই আছে বহিস্থভাবে বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে বহিস্থভাবে যদি বিভক্ত করে তাহলে তার সূত্র কি হবে তোমরাই আমাকে বলো। যদি বহিস্থভাবে বিভক্ত করে তাহলে দেখো বহিস্থভাবে বিভক্ত করলে তার সূত্র হবে আগের সূত্রটার মতোই, শুধু প্লাসের জায়গায় মাইনাস। যেমন mx2, তো তারপরে অন্তস্থভাবে যদি থাকতো প্লাস, বহিস্থভাবে আছে মাইনাস nx1। বোঝা গেল? আবার m -n। বোঝা গেল? তাহলে দেখো আবার দেখো এখানে সূত্রটা দেখো কি হবে দেখো। তাহলে দেখো এখানে হবে m, তারপরে আমরা কি লিখবো? y2 -n, তারপরে আমরা কি লিখবো? y1, তাই তো? তারপরে হবে m -n। এইবারে দেখো এখানে m মানে কোনটা, n মানে কোনটা, x মানে কোনটা, y মানে কোনটা, এগুলো দেখতে হবে। তো দেখো এইটা হলো x1, এইটা হলো y1। আবার দেখো এইটা হলো x2, এইটা হলো কি? y2। এইটা হলো m আর এইটা হলো n। চলো এবারে আমরা মানটাকে বসাবো। তো দেখো তোমাদেরকে আমি একটু আগেই দেখবি বলেছিলাম যে এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে বলি কিন্তু আমরা ভুজ। ঠিক আছে, এই অংশটাকে বলি আমরা ভুজ। আর এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে আমরা বলি কিন্তু কোটি। দেখবে একটু আগে আমি লিখিয়ে দিয়েছিলাম। এবার অ্যান্সারের মধ্যে আমাদের কাছে কি জানতে চেয়েছে? শুধু বলেছে ওই বিন্দুর কোটি কোনটা। তাহলে শুধু এইটুকুনির মানকেই যদি আমরা বের করি তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আর এই অংশটাকে করছি না, ভুজ বললে এইটুকুনি করতাম। তাহলে আমরা শুধু কোটির অংশটাকে করছি। তাহলে এম এর জায়গাতে আমরা কত লিখবো? দেখো এম মানে আমরা লিখবো কত? 4 ইন্টু এই যে y2 এর জায়গাতে কি লিখবো? -2। ঠিক আছে, তারপরে দেখো এখানে মাইনাস রয়েছে n এর জায়গাতে আমরা কি লিখবো? 3 ইন্টু y1 এর জায়গাতে কত লিখবো? y1 এর জায়গাতে লিখবো -5। তারপরে দেখো m -n এর জায়গাতে আমরা কি লিখবো? 4 - 3। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 4 আর 2 -8। আর এইখানে দেখো 3 আর 5 কত হবে? 15।
3-এর আগে মাইনাস, 5-এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে দেখো কত হবে, 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, -8 আর +15 কত হবে, +7, 7/1। তাহলে 7 থেকে 7কে যদি আমি 1 দিয়ে ভাগ করি কত পাবো, 7। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো উত্তরে, তাহলে আমরা এখানে অ্যান্সারে কি লিখবো, লিখবো কিন্তু ওই বিন্দুর কোটি, ওই বিন্দুর কোটি কত, ওই বিন্দুর কোটি হলো 7। ঠিক আছে, যদি ভুজ বলতো তাহলে এটা করতাম। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। এটা কত দাগে রয়েছে তোমরা দেখো, ডি এর দাগে রয়েছে, দেখবে ডি এর দাগে অ্যান্সারটা কিন্তু রয়েছে। বোঝা গেল? তাহলে চলে যাব এবার আমরা 5-এর দাগে। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, পি কিউ আর এস সামন্তরিকের পি বিন্দুর স্থানাঙ্ক দেখো বলে দিয়েছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক, আর বিন্দুর স্থানাঙ্ক, এস বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে। এবং এখানে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে এক্স আর ওয়াই এর মান কত। তাহলে চলো আমরা প্রথমেই একটা কি করব, সামন্তরিককে এখানে এঁকে ফেলবো, যার নাম দেখো বলে দিয়েছে পি কিউ আর এস। তো দেখো আমি এখানে একটা সামন্তরিককে আঁকছি। ঠিক আছে, এই হলো একটা সামন্তরিক যার নাম হলো পি, এই জায়গাটায় নাম দিচ্ছি কিউ, এই জায়গাটায় নাম দিচ্ছি আর, পি কিউ আর এস, তাই তো। আচ্ছা, এই জায়গাটাতে হলো আর, আর এই জায়গাটাতে এস। পি বিন্দুর স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে, প্রথমেই পি বিন্দুর স্থানাঙ্ক 1,2। তাহলে পি এর মাথাতে আমি কত লিখতে পারি, 1,2। কিউ এর স্থানাঙ্ক কত বলে দিয়েছে, 4,6, 4 কমা দিয়ে 6। আর এর স্থানাঙ্ক কত বলে দিয়েছে, 5,7। এবং এস বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছে, এক্স ওয়াই। এটা কিন্তু পরিষ্কারভাবে বলেনি এক্স ওয়াই, তো আমাদেরকে না এক্স আর ওয়াই এর মানটাকে কিন্তু বের করতে হবে। তাহলে দেখো সামন্তরিকের তোমরা সবাই জানো, এই যে কর্ণ, এই যে কর্ণ, তার যে মধ্যবিন্দুটার স্থানাঙ্ক যা হবে, এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক যা হবে, এই কর্ণটা অর্থাৎ কিউএস কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু ওই একই হবে। এটা তো তোমরা জানো, দুটো কর্ণেরই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে, একই হবে। তাহলে চলো এটাকে আমরা প্রথমে লিখব, কি লিখব, প্রথম কর্ণটার নাম কি, পি আর। তাহলে চলো আমরা এরকমভাবে লিখব, পি আর কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। পি আর কর্ণের আমরা কি জানি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে তোমরাই আমাকে বলো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করবার সূত্র কি বলো তো, তোমরা সবাই জানো, পি আর এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব, তাই তো। তাহলে দেখো পি এর প্রথমে দেখো কি রয়েছে 1, তার সাথে আমরা যোগ করব আর এর দেখো প্রথমে কত রয়েছে 5, যোগ করে কি করব 2 দিয়ে ভাগ। আমি আর সূত্রটা লিখছি না, ওই x1 + x2/2 ওটার আমি লিখছি না, আমি একেবারে এরকম করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো পি এর দেখো সেকেন্ডে কত রয়েছে 2, তার সাথে আমরা যোগ করব আর এর দেখো সেকেন্ডে কত রয়েছে 7, যোগ করে কি করব আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, 1 আর 5 যোগ করলে 6/2। আবার দেখো 2 আর 7কে যোগ করলে কত হবে, 9/2। তাহলে দেখো 2 1কে 2, 6কে ভাগ করলে কত হবে, 3 হবে। তাহলে 3 কমা কত হচ্ছে, 9/2। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, খুব ভালো করে দেখবে, এখনো পর্যন্ত আমি যদি এই কর্ণটাকে না এঁকে থাকি, তাহলে এই যে পি আর কর্ণ, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। ঠিক আছে, কত পেলাম, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক 3,9/2। এইবারে আমরা করব এই যে কিউএস, এই যে কর্ণটা, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই হওয়া উচিত। তাহলে দেখো এই কর্ণের নাম কি হবে, কিউএস। তাহলে এখানে আমরা কি লিখব, লিখব কিন্তু কিউএস কর্ণের, কিউএস কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, কিউএস কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো একইভাবে কিউএস করব, কিউ এর দেখো প্রথমে কত রয়েছে 4, তার সাথে যোগ করব এস এর প্রথমে কত রয়েছে এক্স, তাহলে 4-এর সঙ্গে আমরা যোগ করব এস এর প্রথমে কে রয়েছে এক্স, যোগ করে কি করব 2 দিয়ে ভাগ। আবার একইভাবে কিউ এর দেখো সেকেন্ডে কত রয়েছে 6, তার সাথে যোগ করব এস এর দেখো সেকেন্ডে কত রয়েছে ওয়াই, যোগ করে 2 দিয়ে ভাগ। বোঝা গেল? এইবার আমি তোমাদেরকে কি বললাম, এইটার এই যে পি আর কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যা হবে, একইভাবে এই কর্ণটা অর্থাৎ কিউএস কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেই একই হবে। কারণ আমরা জানি তো যে একটা সামন্তরিকের
যে দুটো কর্ণ থাকে সেই দুটো কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্কের মান সর্বদা কি হয়, সমান হয়। ঠিক আছে, তাহলে দেখো এই যে স্থানাঙ্কটা আমরা পেয়েছি, দেখো এই যে পি আর কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্কের প্রথমে দেখো কত রয়েছে 3, আর কিউএস বলে এই যে কর্ণটা তার যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক এর প্রথমে দেখো কত রয়েছে, এই যে প্রথমে রয়েছে এই অংশটা দেখো 4+x/2, তাহলে এখানে প্রথমে রয়েছে 3 আর এখানে প্রথমে কত রয়েছে, রয়েছে কিন্তু 4+x/2, তাহলে দুটোই সমান। তাহলে এই কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্কের প্রথমে রয়েছে 3 আর এই কর্ণটার মধ্যবিন্দুর স্থানাঙ্কের প্রথমে রয়েছে এইটা, এই যে 4+x/2, তাহলে দুজনই সমান। তাহলে চলো আমরা এরকমভাবে লিখতে পারি প্রশ্নানুসারে বলে, প্রশ্নানুসারে। ঠিক আছে, তাহলে দুটো কর্ণেরই মধ্যবিন্দুর স্থানাঙ্কের প্রথমে কি রয়েছে, এখানে দেখো প্রথমে রয়েছে 4+x/2 আর এই কর্ণটার মধ্যবিন্দুর স্থানাঙ্কের প্রথমে কত রয়েছে 3, দুটোই তো সমান, বোঝা গেল। তাহলে দেখো 2 নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 4+x, তাই তো 4+x, আর এখানে দেখো কি হবে সমান চিহ্ন, তাহলে দেখো 3 যেমন রয়েছে রয়েছে তার সঙ্গে 2টা কি হবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা দেখো কত পাবো 4+x। তাহলে দেখো 2 আর 3 গুণ করলে কত হবে, 6 হবে, বোঝা গেল। এইবারে যেহেতু জায়গা নেই তো আমি এই সাইডটাতে করছি, খুব ভালো করে দেখো। এবারে দেখো 4 প্লাস রয়েছে সমান চিহ্নের এই সাইডে গেলে হবে কি মাইনাস, তাহলে -4 হয়ে যাবে। তাহলে দেখো আমরা x = কত পাবো, 2 পাবো। আচ্ছা, এখানে জায়গা ছিল না বলে আমি এখানে করলাম, বোঝা গেল। একইভাবে আমরা যেরকমভাবে x এর মান বের করলাম একইভাবে আমরা এবার y এর মান বের করব। কিভাবে করব দেখো, এইবারে এই যে পি আর কর্ণ তার যে মধ্যবিন্দুর স্থানাঙ্কের দ্বিতীয়তে দেখো কত রয়েছে, এই যে দেখো 9/2, আর এই যে দেখো কিউএস এই যে কর্ণটার মধ্যবিন্দুর স্থানাঙ্কের দেখো দ্বিতীয়তে কত রয়েছে 6+y/2, তাহলে এরা দুজন সমান 6+y/2। ঠিক আছে, আর এর দেখো সেকেন্ডে কত রয়েছে 9/2, তাহলে কি হবে খুব ভালো করে দেখো, এর নিচে 2 এর নিচে 2 কেটে যাবে, তাহলে দেখো 6+y = 9। এবার 6টাকে ওই সাইডে পাঠাবো, তাহলে 6কে ওই সাইডে পাঠালে কি হবে, -6 হয়ে যাবে, তাই না। তাহলে y = আমরা কত পাবো, পাবো কিন্তু এই যে দেখো 9 থেকে আমি যদি 6কে বিয়োগ করি 3 পাবো, বোঝা গেল, এই হয়ে গেল শেষ। তাহলে দেখো অ্যান্সারে জানতে চেয়েছে x, y = কত হবে। তাহলে দেখো আমরা x এর মান কত পেয়েছি, এই যে x এর মান পেয়েছি 2, x এর মান আমরা পেয়েছি 2 আর y এর মান আমরা কত পেলাম 3, বোঝা গেল। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই হয়ে গেল অ্যান্সার, এবং এই অ্যান্সারটা কত নম্বর অপশানে রয়েছে, এটা কিন্তু রয়েছে দেখবে সি এর দাগে, সি এর দাগে কিন্তু এইটা রয়েছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের সমস্ত এমসিকিউগুলো। এইবারে আমরা চলে যাব 12 দাগে, ঠিক আছে, যেগুলো এসএ কিউ রয়েছে। তো দেখো আমি এগুলোকে মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে আমরা করব 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, একটি বৃত্তের বলে দিয়েছে কেন্দ্র হলো সি এবং ব্যাস হলো এবি। ঠিক আছে, তাহলে এই যতটুকুনি বললো ততটুকুনি যদি আমি আঁকি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, এই হলো একটা বৃত্ত, সেই বৃত্তের এই হলো ব্যাস। ঠিক আছে, এই হলো ব্যাস, ব্যাসের দেখো নাম কি বলে দিয়েছে, এ আর বি। ঠিক আছে, তো আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি এ আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি বি। ঠিক আছে, আর কেন্দ্রের নাম কি, কেন্দ্রের নাম দেখো বলেই দিয়েছে সি। তারপরে দেখো বলে দিয়েছে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছে 6, -7। এ বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছে 6, -7। ঠিক আছে, আর সি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে, এই বিন্দুটার স্থানাঙ্ক দেখো বলে দিয়েছে 5, -2। ঠিক আছে, এইটা বলে দিয়েছে। অ্যান্সারে কি জানতে চেয়েছে, এই বি বিন্দুর স্থানাঙ্কটা কত, এই বি বিন্দুর স্থানাঙ্কটা কত। তাহলে দেখো বি এর মাথায় আমি দিলাম একটা কি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, তাহলে এই হলো আমাদের কি বি বিন্দুর স্থানাঙ্ক কত, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা সর্বদা যখন কোনো একটা লাইনের, ভাবো এরকম একটা লাইন রয়েছে, এই বিন্দু, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বের করি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করি, সর্বদা আমরা এর মাথায় আগে ধরে নিই x1, এর মাথায় ধরে নিই y1, তাই তো। আবার বি এর মাথাতেও ওই একইভাবে ধরে নেব, এখানে লেখার যেহেতু জায়গা নেই তো বি এর তো স্থানাঙ্কটা জানতে চেয়েছি, আমি বি এর মাথাতে ধরে নেব x2 আর কি ধরে নেব y2, বোঝা গেল, x2 আর y2।
তাহলে এবার আমি যদি সি এর স্থানাঙ্কটা বের করতে চাই তাহলে আমি কি করে করতাম, যদি আমি সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই তাহলে আমরা কি করে করতাম, তাহলে দেখো আমরা এখানে এইভাবেই লিখতাম যে এ বি ব্যাসের কি লিখতাম, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এইভাবে লিখতাম তো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা কি করে বের করতাম, দেখো আমরা কোনটাকে বের করছি, যদি এ আর বি এর মধ্যবিন্দু মানে সি এর স্থানাঙ্কটা বের করতাম তাহলে আমরা কি করে করতাম, দেখো আমরা এই সূত্রটাকে লিখতাম x1 প্লাস x2 বাই 2, আবার এখানে সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখতাম y1 প্লাস y1 বাই y2 প্লাস y2 বাই 2, এইভাবে লিখতাম। এবং তারপরে দেখো আমরা এখানে মানগুলোকে বসাতাম, তাই তো। তাহলে x1 এর জায়গাতে কত বসাতাম, x1 মানে হলো 6 প্লাস x2 এর জায়গাতে কত বসাতাম, x2 এর জায়গাতে কিন্তু কোনো কিছু বসানোরই জায়গা নেই, কারণ এই জায়গাটাতে কিন্তু স্থানাঙ্কটা বলে দেয়নি, তাহলে আমাকে x2কেই বসাতে হবে, বোঝা গেল, x2কে বসাতে হবে বাই 2। এবং দেখো y1 এর জায়গায় আমরা কত লিখতাম, -7 যেমন আছে প্লাস y2 এর জায়গাতে কি লিখতাম, দেখো y2 এর এখানে কিন্তু কোনো সংখ্যা বলে দেওয়া নেই, তাহলে আমরা এখানে কি লিখবো, y2কেই লিখবো, বোঝা গেল, বাই 2। এইবারে এইরকম করেই কিন্তু আমরা সি এর স্থানাঙ্ক বের করতাম। এইবার এখানে মজার ঘটনা হলো সি এর স্থানাঙ্ক কিন্তু বলে দেওয়াই আছে, আমাকে কিন্তু খেটে বের করতে হবে না, সি এর স্থানাঙ্ক এখানে বলে দেওয়াই আছে। তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি বের করি তাহলে সেইটা হবে এই রকম, আর বইয়ে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া রয়েছে এইটা, তাই না। তাহলে এইটাও যা, এইটাও তাই, এইটা হলো এ বি ব্যাসের মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে হলো এই সি এর স্থানাঙ্ক, আর বইয়ে বলে দিয়েছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো এইটা, বোঝা গেল। তাহলে দুটোই সমান, তাহলে আমরা এবারে দুভাগ করে করব এরকমভাবে। প্রথমে আমরা লিখব কি, প্রশ্নানুসারে, ঠিক আছে, লিখব প্রশ্নানুসারে। তাহলে দেখো এইটা আর এইটা দুটোই সমান, তাহলে এই স্থানাঙ্কটার প্রথমে দেখো কত রয়েছে, প্রথমে দেখো রয়েছে 6 প্লাস x2 বাই 2, আর এইটার দেখো প্রথমে কত রয়েছে 5। তাহলে দেখো এইখানে সি বিন্দুর স্থানাঙ্কের প্রথমে 5 আর এখানেও সি বিন্দুর স্থানাঙ্কের প্রথমে হলো এইটা, তার মানে দুটোই কি সমান। তাহলে আমি সমান চিহ্ন দিয়ে লিখবো, কি লিখবো, 6 প্লাস x2 বাই 2, যেমন প্রথমটা লিখলাম একইভাবে এইটারও প্রথমটা লিখবো, কত লিখবো, 5 লিখবো, বোঝা গেল। তাহলে দেখো এখানে দুইটা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাই না। তাহলে চলো গুণ হয়ে যাবে, 5-এর সঙ্গে 2 যদি গুণ হয় কত হবে দেখি, তাহলে হবে কিন্তু 6 প্লাস x2 যেমন আছে এখানে হবে 10। এবার 6টাকে ওই সাইডে পাঠাবো, 6টাকে ওই সাইডে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, -6, তাই না। তাহলে x2 ইজুগাল টু আমরা কত পাচ্ছি, 10 থেকে 6 বিয়োগ করলে 4, বোঝা গেল। এইবারে একইভাবে আবার আমরা করব, কি করব, এইবারে স্থানাঙ্কগুলোর দ্বিতীয় সংখ্যাগুলোকে লিখব, ঠিক আছে। যেমন দেখো এই যে এবি ব্যাসের মধ্যবিন্দুর স্থানাঙ্কের দ্বিতীয়তে দেখো কত রয়েছে, দেখো দ্বিতীয়তে রয়েছে কিন্তু -7 প্লাস y2 বাই 2, আর এই একইভাবে দেখো সি বিন্দুর স্থানাঙ্কের দেখো দ্বিতীয় সংখ্যাটা কত, -2, বোঝা গেল। তাহলে চলো এখান থেকে y2 এর মান বের করব, দুইটা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, তাই না। তাহলে দেখো কত হচ্ছে, -2 এর সঙ্গে এই 2টা গুণ হবে, বোঝা গেল। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, খুব ভালো করে দেখবে, -2 আর 2কে যদি আমরা গুণ করি কত হবে, -4। এইবারে আমরা কি করব, -7কে সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাব, তাহলে কি হবে, খুব ভালো করে দেখবে, -7কে আমরা যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কিন্তু +7। তাহলে আমি এবার এই সাইডে করছি, হ্যাঁ। তাহলে দেখো y2 ইজুকাল টু কত হবে, তাহলে -4 আর +7 মানে হবে কি +3, বোঝা গেল। তাহলে এই আমরা পেলাম x2 এর মান কত 4 এবং y2 এর মান কত 3, বোঝা গেল। তাহলে এই যে x2 এর মান কত পেলাম, আমরা পেলাম 4, ঠিক আছে, তাহলে পেলাম 4 আর y2 এর মান কত পেলাম 3, বোঝা গেল। তাহলে এইটাই হলো কিন্তু এই যে বি বিন্দুর স্থানাঙ্ক পেলাম 4,3, এটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে যে বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে চলো আমরা এবার এখানে যদি উত্তর লিখি তাহলে কি হবে, উত্তরটাকে ভাবো আমি যদি এইখানে শর্টে এরকমভাবে লিখে দিই,
তাহলে বলেছে বি বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে আমরা এরকমভাবে লিখবো বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, হবে কিন্তু 4,3। তাহলে আমরা এরকমভাবে লিখবো 4,3। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব 12 দাগের 2 অঙ্কে, ঠিক আছে? তো আমি এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব 2 দাগের অঙ্কটা এবং 3 দাগের অঙ্কটা, দুটোই কিন্তু একই ধরনের অঙ্ক, খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। তো দেখো, তো খুব ভালো করে তোমরা দেখবে। দেখো 2 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম এবং তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদ মানে কোনটা? দেখো প্রথম আর তৃতীয় পাদে অবস্থিত, তার মানে হলো, ভাবো তোমরা সবাই তো গ্রাফ পেপার দেখেছো, সেই গ্রাফ পেপারে দেখবে আমরা এই রকমভাবে কি করি, দুটো অক্ষকে টানি, ঠিক আছে? প্রথমে এই যে অক্ষটা তাকে আমরা কি বলি, ওয়াই অক্ষ, ঠিক আছে? ওয়াই আর ওয়াই ড্যাশ, আর এই দিকের অক্ষটাকে আমরা কি বলি, এক্স ড্যাশ, আর এই দিকেরটাকে আমরা কি বলি, এক্স। এরকম দুটো অক্ষ কাটি, ঠিক আছে? তাহলে এই অক্ষটাকে আমরা কি বলি, এক্স অক্ষ, আর এটাকে আমরা কি বলি, বলি কিন্তু ওয়াই অক্ষ। এইবারে প্রথম পাদ মানে কোনটা মনে রাখবে, এই দিকটাকে আমরা বলি কিন্তু প্রথম পাদ, ঠিক আছে? আমি এখানে লিখে রাখছি প্রথম বলে, এটাকে আমরা কি বলি, প্রথম পাদ, ঠিক আছে? আবার দেখো আমরা যদি এই দিকে এসে মানে মাইনাসের দিকে এসে উপরের দিকে প্লাসের দিকে যাই, মানে মাইনাসের দিকে এসে উপরে প্লাসের দিকে গেলাম, বোঝা গেল? যখন আমরা এই দিকে যাই এবং ওপর দিকে যাই, তার মানে কি, প্লাস গেলাম আবার প্লাস গেলাম, তাই জন্য প্লাস প্লাস। যদি আমি এই দিকে অবস্থান করে কোনো বিন্দু, তার মানে কি, প্রথমে মাইনাসের দিকে এলো তারপর প্লাসের দিকে এলো, তাহলে এইটাকে আমরা কি বলবো, দ্বিতীয় পাদ, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো, দ্বিতীয় পাদ, অর্থাৎ যাকে আমরা বলি মাইনাস প্লাস, বোঝা গেল? আচ্ছা যদি কেউ এইখানে অবস্থান করে কোনো বিন্দু, তার মানে কি, মাইনাসের দিকে এলো আবার মাইনাসের দিকে এলো, ঠিক আছে? তো এটাকে আমরা বলি মাইনাস মাইনাস, মানে কি, তৃতীয় পাদ, ঠিক আছে? তৃতীয় পাদ বলে থাকি, ঠিক আছে? আচ্ছা যদি দেখো কেউ এই রকম জায়গাতে অবস্থান করে, তার মানে কি, তার মানে হলো এই দিকে গেল, মানে প্লাসের দিকে গেল তারপর মাইনাসের দিকে নামলো, তাই তো? তাহলে প্লাসের দিকে প্রথমে গেল তারপরে কি করলো, মাইনাসের দিকে নামলো, এটাকে আমরা কি বলে থাকি, চতুর্থ পাদ, চতুর্থ বলে আমি লিখছি, হ্যাঁ? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়। এইবারে দেখো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবে। দেখো বলে দিয়েছে পি আর কিউ দুটো বিন্দু রয়েছে যারা প্রথম আর তৃতীয় পদে অবস্থিত, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে, দেখো কি বলে দিয়েছে, 6 একক, মানে পি বিন্দুর দূরত্ব 6 একক এবং 4 একক, মানে কিউ বিন্দুর দূরত্ব হলো 4 একক। এবার এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পি বিন্দুটার দূরত্ব এক্স অক্ষ থেকে, খুব ভালো করে দেখবে, পি বিন্দুটার দূরত্ব এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ মানে কোনটা, এক্স অক্ষ মানে হলো এইটা, দেখবে এক্স অক্ষ মানে হলো এইটা, এই এক্স অক্ষ থেকে কতটা দূরে রয়েছে পি বিন্দুটা, 6 একক। তাহলে এই হলো এক্স অক্ষ, সেখান থেকে দূরে রয়েছে 6 একক, মানে উপরের দিকে 6 দূরে রয়েছে, মানে কোনো একটা জায়গাতে এই এতটা দূরে রয়েছে, বোঝা গেল? তাহলে উপরের দিকে 6, এইখান থেকে দূরে রয়েছে, খুব ভালো করে কিন্তু কথাটা ইম্পর্টেন্ট, এক্স অক্ষ থেকে দূরে রয়েছে, তাহলে উপরের দিকে কোনো একটা জায়গাতে হবে 6, এই রকম জায়গাতে হবে 6, ঠিক আছে? এখান থেকে দূরে রয়েছে, -6 হলে নিচের দিকে লিখতাম, +6 বলে আমি উপর দিকে লিখেছি, এক্স থেকে 6 একক দূরে। আরেকটা দেখো বলে দিয়েছে কিউ বিন্দুটা, এটা তো হলো পি বিন্দু, আর কিউ বিন্দুটা কতটা দূরে দেখো বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে। ওয়াই অক্ষ মানে কোনটা, এইটা হলো ওয়াই অক্ষ, তাই না? এই অক্ষটা থেকে কতটা দূরে বলে দিয়েছে, এই অক্ষটা থেকে কতটা দূরে, 4 একক দূরে, বোঝা গেল? তাহলে এখান থেকে কতটা দূরে, 4 একক দূরে। এবার আমি দেখো যদি এখান থেকে কাটি, আমরা সর্বদা যাত্রা শুরু করি কোথা থেকে, এই যে এই জায়গাটা থেকে, মূল বিন্দু থেকে। তাহলে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই লাইনটা হলো ওয়াই অক্ষ, সেই ওয়াই অক্ষ থেকে, অর্থাৎ এখান থেকে 4 দূরে, এখান থেকে 4 দূরে, ঠিক আছে? এই হলো এক্স অক্ষ, এখান থেকে 6 দূরে, এখান থেকে 6 দূরে, এখান থেকে 4 দূরে, তাহলে 4 মানে হলো +4 আছে। তাহলে দেখো এই হলো মূল বিন্দু, আমি যদি এরকমভাবে কাটি 1 2 3 4, এবার ওপর দিকে আমি 6 ঘর উঠবো, তার কারণ এক্স অক্ষ থেকে আবার ওপরে 6 ঘর দূরে। তাহলে দেখো 1 2 3 4 5 6, বোঝা গেল? তাহলে আমি গেলাম কি, ওয়াই অক্ষ থেকে, এই যে ওয়াই অক্ষ, সেখান থেকে আমি কতটা দূর গেলাম, 4, তাই তো? আর এক্স অক্ষ থেকে কতটা দূর গেলাম, 6, তার মানে আমি এখানে স্থানাঙ্কটা কত লিখতে পারি, 4,6।
বোঝা গেল? তাহলে এই 4,6 যেমন প্রথম পাদেও অবস্থিত, একইভাবে দেখবে বলেছে তৃতীয় পাদেও অবস্থিত। তাহলে তৃতীয় পাদে অবস্থিত মানে কি এইখানে, তাহলে এইখানে 4,6 মানে আমি কিভাবে যাব? প্রথমে আমি কি করব, ওয়াই অক্ষ থেকে 4, ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে, মানে আমি এই তো ওয়াই অক্ষ, এখান থেকে আমি 4 একক দূরে যাব। তাহলে 1 2 3 4, 4 একক দূরে গেলাম, ঠিক আছে, মাইনাস, কিন্তু এই দিকে 4 একক দূরে গেলাম মানে মাইনাস, তৃতীয় পাদে মানে এইরকম জায়গায় অবস্থিত। তারপরে এক্স অক্ষ থেকে 6 একক দূরে, এই তো দেখো এক্স অক্ষ, তাই না, এখান থেকে আমি 6 একক নিচে নামবো, 6 একক দূরে। তাহলে দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে। আমি নিচের দিকেই কেন নামলাম? কারণ তৃতীয় পাদে অবস্থিত, আগেরটা বলেছিল প্রথম পাদে অবস্থিত, তাই জন্য আমি প্রথম পাদে গেছিলাম, এবার তৃতীয় পাদে গেলাম। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? খুব ভালো করে দেখো, প্রথমে -4, তাই তো, তারপরে নিচে নামলাম -6, বোঝা গেল? তাহলে এই বিন্দুটার নাম কি? কিউ বলেই দিয়েছে। তাহলে এবারে আমাদের কাছে জানতে কি চেয়েছে? আমাদের কাছে দেখবে জানতে চেয়েছে কিন্তু পি আর কিউ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি আগে এই সরল রেখাংশ, এই বিন্দু দুটোকে যোগ করি, ঠিক আছে। এই হলো সরল রেখাংশ, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই হলো সরল রেখাংশ, তার মধ্যবিন্দু কোন জায়গাটা? এই জায়গাটা। তার স্থানাঙ্ক কত? ছবি দেখেই বুঝতে পেরে যাচ্ছ আশা করি, তবু আমি এটাকে করে দিই। হ্যাঁ, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যবিন্দু হলো এইটা, তাহলে এইটার স্থানাঙ্ক বের করবো, তাই তো। মানে পি আর কিউ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এরকমভাবে লিখবো পি, পি কিউ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর, ঠিক আছে, মধ্যবিন্দুর কি স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? খুব ভালো করে তোমরাই কিন্তু আমাকে বলবে। মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বের করি? আর আমি বারবার সূত্র লিখছি না, পি আর কিউ এর। তাহলে পি এর প্রথমের সংখ্যার সঙ্গে যোগ করব, পি এর প্রথমের সংখ্যার সঙ্গে যোগ করব কিউ এর প্রথমের সংখ্যা, অর্থাৎ এইটাকে, তাই তো, করে 2 দিয়ে ভাগ। আবার একইভাবে পি এর দ্বিতীয় সংখ্যার সঙ্গে যোগ করব, পি এর দ্বিতীয় সংখ্যা দেখো কত রয়েছে? 6, তার সাথে যোগ করব কিউ এর দ্বিতীয় সংখ্যা কত রয়েছে? -6, যোগ করে কি করব? 2 দিয়ে ভাগ। বোঝা গেল? তাহলে এখানে দেখো কত হচ্ছে? 4, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আবার দেখো 6 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দেখো 4 থেকে 4 বিয়োগ করলে কত? 0, 0/2, আবার 6 থেকে 6 বিয়োগ করলে 0, 0/2। তাহলে কত পাচ্ছি আমরা? 0কে 2 দিয়ে ভাগ করলে 0, 0কে 2 দিয়ে ভাগ করলে 0। তাহলে আমরা স্থানাঙ্ক কত পেলাম? পেলাম কিন্তু এইটা। তোমরা দেখতেই পাচ্ছ এটা মূল বিন্দুর ওপর দিয়ে গেছে, মানেই কি 0,0 ওপর দিয়ে গেছে, ছবি দেখেই বুঝতে পারছো। তবু আমি এটাকে করে দিলাম। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। তোমরা জাস্ট কি লিখবে? অ্যান্সার যেটা জানতে চেয়েছে, ঠিক আছে, পিকিউ সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই হয়ে যাবে অ্যান্সার। পিকিউ সরলরেখাংশের উত্তর এরমভাবে লিখবে, পিকিউ সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, মধ্যবিন্দুর কি স্থানাঙ্ক। বোঝা গেল? তাহলে কত হবে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে 0,0, অর্থাৎ মূল বিন্দু, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল। এবারে আমরা করবো 3-এর দাগেরটা, পুরো সেম একই অঙ্ক। তাহলে দেখো এবারে আমরা করবো 3-এর দাগেরটা ঠিক আগের মতো। দেখো বলে দিয়েছে, যেহেতু আগের মতো না, তাই জন্য আমি এই ছবিটাকে আর মুছে দিইনি, যেমন আছে তেমনই রেখে দিয়েছি। তাহলে দেখো 3-এর দাগে বলে দিয়েছে এ ও বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত। তাহলে দেখো এই হলো দ্বিতীয়, এই হলো চতুর্থ, এই দুটো পাদে অবস্থিত। আগের বারে যেমন প্রথম আর তৃতীয়তে ছিল, ঠিক সেইভাবে দুটো বিন্দু কি এ আর বি। এবারে দেখো বলে দিয়েছে, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে বিন্দুদ্বয়ের প্রত্যেকটির দূরত্ব 8 একক ও 6 একক, যথাক্রমে 8 একক এবং 6 একক। অর্থাৎ এ বিন্দুটা এক্স অক্ষ থেকে, এই তো এক্স অক্ষ, এই এক্স অক্ষ থেকে কত একক দূরে অবস্থিত? 8 একক, ঠিক আছে। এই হলো এক্স অক্ষ, সেখান থেকে 8 একক দূরে অবস্থিত। বোঝা গেল? চতুর্থ পাদে এরকমভাবে। আবার দেখো বলে দিয়েছে বি বিন্দুটা ওয়াই অক্ষ থেকে 6 একক। বি বিন্দুটা কি বলে দিয়েছে? এই হলো ওয়াই অক্ষ, দেখতে পাচ্ছ তো, এই ওয়াই অক্ষ থেকে কতটা দূরে? 6 একক দূরে। বোঝা গেল? তাহলে চলো আমি যদি একবার আঁকি, যেহেতু বলেছে চতুর্থ পাদে মানে কি, আমরা যদি মূল বিন্দুতে তো সর্বদা দাঁড়িয়ে থাকি, মূল বিন্দু, সেখান থেকে চতুর্থ পাদে আমরা কি করে যাব? সেখান থেকে চতুর্থ পাদে আমরা যাব প্রথমে এই রকমভাবে, এই দিকে যাব কিছুটা, তারপর আমরা নিচে নামবো, তাই তো।
এবারে দেখো কি বলে দিয়েছে যে চতুর্থ পাদে যে অবস্থিত যে বিন্দুটা রয়েছে না, আমি ভাবো এখানেই করে দিচ্ছি, ভাবো চতুর্থ পাদ, পরে আমি মাপছি, তার আগে আমি এরকম লিখছি যে বিন্দুটা তার নাম হলো এ, সেটা কীরকমভাবে অবস্থিত দেখো বলে দিয়েছে এক্স অক্ষ থেকে 8 একক দূরে। তাহলে এই দেখো এক্স অক্ষ থেকে নিচের দিকে এরকমভাবে 8 একক দূরে, ঠিক আছে, নিচের দিকে এরকম 8 একক দূরে। আর ওয়াই অক্ষ থেকে কতটা দূরে, এই তো ওয়াই অক্ষ, দেখো এই হলো ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ থেকে কতটা দূরে, দেখো এই ওয়াই অক্ষ থেকে হলো 6 একক দূরে, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে, মানে এই হলো ওয়াই অক্ষ, সেখান থেকে 6 একক, মানে এই তো মূলবিন্দু 1 2 3 4 5 6, তাহলে এই হলো ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে। আর এই এক্স অক্ষ থেকে কত একক দূরে, এই এক্স অক্ষ থেকে কতটা দূরে, এক্স অক্ষ থেকে কিন্তু 8 একক দূরে, ঠিক আছে, 8 একক। তাহলে দেখো আমি এখানে মুছে দিচ্ছি, হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো 6 একক দূরে এলাম। এবারে এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষ থেকে এবারে 8 ঘর দূরে, 8 ঘর, তাহলে চতুর্থ পাদে আছে মানে আমরা এই দিকে নামবো 8 ঘর, 1 2 3 4 5 6 7 8, বোঝা গেল। তাহলে এই হলো আমাদের কি চতুর্থ পাদ, মনে রাখবে এই হলো চতুর্থ পাদ। এবং চতুর্থ পাদে আমি এলাম কীরকমভাবে এলাম, এক্স অক্ষ থেকে 6 একক দূরে, ঠিক আছে, এক্স অক্ষ থেকে আমি লিখবো কি 6 একক দূরে। এবং তাহলে দেখো, তাহলে এই যে আমি এখানে এলাম কিভাবে এলাম, দেখো এই যে ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে, ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে লিখছি কত 6। আর এই যে এক্স অক্ষ, খুব ভালো করে দেখবে, এই যে এক্স অক্ষ সেখান থেকে কত একক দূরে, 8 একক দূরে। তাহলে এবার নিচের দিকে নামলাম মানে কি -8, তাই তো, নিচের দিকে নামলাম মানে -8, বোঝা গেল। এইভাবে হলো। একইভাবে দেখো বলে দিয়েছে, একইভাবে কি বলে দিয়েছে, এবারে দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে কোনো একটা বিন্দু রয়েছে, আচ্ছা এই বিন্দুটার নাম হলো এ। এবারে দ্বিতীয় পাদে যে বিন্দুটা রয়েছে, অর্থাৎ এইরকম কোনো একটা জায়গাতে রয়েছে, সেটা ওই একইভাবে কি বলে দিয়েছে, ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে এবং এক্স অক্ষ থেকে 8 একক দূরে, বোঝা গেল। তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে, 1 2 3 4 5 6, দেখো ওয়াই অক্ষ থেকে 6 একক সরে এলাম, এই তো ওয়াই অক্ষ ছিল, সেখান থেকে আমি 6 একক সরে এলাম, তাই না, 6 একক সরে এলাম আমি ওয়াই অক্ষ থেকে। এবারে এক্স অক্ষতে আমি দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমাকে 8 একক দূরে সরে যেতে হবে, দ্বিতীয় পাদের দিকে দূরে সরে যেতে হবে 8 একক। তাহলে ওপর দিকে যাব 1 2 3 4 5 6 7 8, ভাবো এরকম জায়গাতে এলাম। তাহলে আমি এই দিকে এসেছি মানে কি -6, আবার দেখো আমি ওপরের দিকে গেছি মানে কি +8, এই যে বিন্দুটা তার নাম হলো বি। তাহলে এবার এই দুটো বিন্দুকে আমি যদি যোগ করি, যোগ করলে আমরা যে সরল রেখাংশটা পাবো না, এই যে সরল রেখাংশটা এ বি, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এই জায়গাটার স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে চলো আমরা বের করব। তাহলে আমরা কি লিখবো, এ বি সরল রেখাংশের, এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর কি লিখবো, স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক খুব ভালো করে কিন্তু দেখবে। কি করে বার করব, এ আর বি এর প্রথমের সঙ্গে যোগ করব বি এর প্রথমে দেখো কি রয়েছে -6, করে কি করব 2 দিয়ে ভাগ। আবার একইভাবে দেখবে এর দ্বিতীয়র সঙ্গে যোগ করব, বি এর দ্বিতীয়তে দেখো কত রয়েছে, শুধু 8 রয়েছে, করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, 6 প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে -8 +8 কেটে গেল 0/2, তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে কত, 0/2, আর এখানে 0কে 2 দিয়ে ভাগ করলে কত, 0, আর এখানে 0কে 2 দিয়ে ভাগ করলে 0, অর্থাৎ কত হচ্ছে 0,0, মানে কি মূল বিন্দুর ওপর দিয়ে গেছে, তোমরাও দেখে বুঝতে পারছো মূল বিন্দুর ওপর দিয়ে গেছে। তাহলে এ আর বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, 0,0। আর আমি উত্তর লিখছি না, তোমরা কিন্তু অবশ্যই আগের অঙ্কটার মতো উত্তর লিখে নেবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, 4-এর দাগে, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে এ বি সরল রেখাংশের ওপর পি একটি বিন্দু এবং এপি = পিবি। তাহলে দেখো এ বি সরল রেখাংশ, এই হলো এ বি, তাহলে এই জায়গাটা আমি নাম দিচ্ছি এ, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি বি। তাহলে এই এ বি সরল রেখাংশের ওপরে পি একটি বিন্দু, তাহলে এইরকম জায়গাতে হলো পি একটা বিন্দু। এবং দেখো বলে দিয়েছে এপির যা মাপ হবে পিবির ওই একই মাপ হবে, দেখবে বলেই দিয়েছে এপি = কি বলে দিয়েছে, পিবি, বোঝা গেল। এইবারে দেখো বলে দিয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক কত, 3, -4,
আর বি বিন্দুর স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে, -5,2, তাই তো, -5,2। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক জানতে চেয়েছে। তাহলে দেখো এ আর বি এর মধ্যবিন্দুকে, এ আর বি এর মধ্যবিন্দু হলো পি, এই জায়গাটা স্থানাঙ্ক জানতে চেয়েছে। তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে আমরা লিখব এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বের করি তোমরা সবাই জানো, আমি আর সূত্র লিখছি না, ডাইরেক্ট এখান থেকে করে দিচ্ছি। হ্যাঁ, এর দেখো প্রথমে কত রয়েছে 3, তার সাথে আমরা যোগ করব বি এর দেখো প্রথমে কত রয়েছে কিন্তু -5, তাই তো। তাহলে -5 যোগ করে 2 দিয়ে ভাগ, আবার একইভাবে দেখো এর দেখো দ্বিতীয়তে কত রয়েছে -4, তার সাথে যোগ করব বি এর দেখো দ্বিতীয়তে কত রয়েছে 2, যোগ করে 2 দিয়ে ভাগ, আবার এখানে দেখবে 3। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই দিকে দেখবে খুব ভালো করে -4 আর +2, তাহলে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, 4 থেকে 2 বিয়োগ করলে কী হবে 2, যেহেতু 4 বড় তার আগে মাইনাস আছে বলে এখানে মাইনাস। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, 3 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 3 থেকে 5 বিয়োগ করলে হবে কিন্তু -2, আর এখানেও যেমন আছে। তাহলে 2 আর 2 কাটবে, 2 আর 2 কাটবে মানে এখানে মাইনাস কি পড়ে থাকবে 1, আবার এখানে -1। তাহলে এই কিন্তু হয়ে গেল পি বিন্দুর স্থানাঙ্ক, তার মানে কত -1, -1 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো, এই অঙ্কটা খুব সোজা ছিল। এবারে আমরা চলে যাব 5 দাগের অঙ্কতে। তো আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে আমরা করব 5 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে স্টার মার্কিং করবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল, বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেখো কত বলে দিয়েছে 7,3 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক 2,6। তাহলে এসি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক এবং এসি কর্ণের কি বলে দিয়েছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে দেখো প্রথমেই আমরা দুটো অক্ষকে কেটে নিই, ঠিক আছে, এরকমভাবে দুটো অক্ষকে আমি আগে কেটে ফেলি। তো এটাকে আমরা কি বলি, ওয়াই অক্ষ, ওয়াই, আর এখানে কি লিখবো ওয়াই ড্যাশ, আর এটাকে বলি এক্স অক্ষ, এখানে এক্স ড্যাশ, আর এখানে আমরা কি লিখি এক্স লিখি। এইটা হলো মূল বিন্দু। তাহলে এখানে একটা আয়তক্ষেত্র আছে। কোথায় আছে আয়তক্ষেত্রটা, এখানে নাকি এখানে নাকি এখানে নাকি এখানে, কি করে বুঝবো? দেখো দুটো বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, একটা হলো বি আর একটা ডি। বি বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেখবে বলে দিয়েছে 7,3। খুব ভালো করে দেখবে, বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 7,3, অর্থাৎ 7,3 মানে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 3 মানে 1, 2, 3, ঠিক আছে, এই হলো 7,3, বোঝা গেল 7,3। এবং এই বিন্দুটার দেখবে নাম কি ডি, তাই তো বলে দিয়েছে, সরি এই বিন্দুটার নাম হলো বি, ঠিক আছে, এই বিন্দুটার নাম হলো কি বি। তাহলে এই হলো বি বিন্দুর স্থানাঙ্ক, বোঝা গেল। এরপরে দেখো বলে দিয়েছে ডি বিন্দুর স্থানাঙ্ক কত 2,6। এবারে দেখো এই তো 0, 1, 2, 6 মানে এই যে দেখো 1, 2, 3, 4, 5, 6। তাহলে এইটা হলো কি কোন বিন্দুর স্থানাঙ্ক দেখো বলে দিয়েছে, এইটা হলো কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি দেখো এখানে লিখবো কত ডি, আর স্থানাঙ্কটা দেখো কত বলে দিয়েছে 2, কত বলে দিয়েছে 2,6। এই দুটো বিন্দু বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এবারে এখানে একটা আয়তক্ষেত্র আছে বলেছে, তাহলে আয়তক্ষেত্রটাকে আমি কীভাবে করব, এই যে এইটা, আবার এই যে এইরকম এখানে আমি একটা বিন্দু নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এবারে এই যে এইটাকে আমি এরকমভাবে যোগ করে দিই, আর এইটাকে আমি এরকমভাবে যোগ করে দিই, তাহলেই হয়ে যাবে একটা আয়তক্ষেত্র, বোঝা গেল। তাহলে এই বিন্দুটার নাম বি, মনে রাখবে বিটাকে আমি এইরকম জায়গাতে লিখছি, হ্যাঁ, এই বিন্দুটা হলো বি, এই বিন্দুটা ডি। তাহলে এই বিন্দুগুলো কি হবে, তাহলে এই বিন্দুটার আমি নাম দিচ্ছি এ, আর এই বিন্দুটার নাম দিচ্ছি সি, বোঝা গেল। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুরও জানি, কিন্তু এ আর সি এর কিন্তু জানি না। এইটাকে আগে আমাদের করতে হবে, এ বিন্দুর স্থানাঙ্কটা আমরা আগে বের করব। তাহলে আমি দেখো আগে লিখছি এ বিন্দুর স্থানাঙ্ক, এইটা কিন্তু আগে আমাদের বের করতে হবে, এটা কিন্তু খুব জরুরি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে করব জানি না তো, কিন্তু খুব ভালো করে দেখো, দেখো এই যে দেখো 1 আর 2, 2 ঘর এদিকে গেলাম, তারপরে দেখো 1, 2,
তিন। তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক হলো 1, এখান থেকে 2, 2 আর উপরে কত 3 ঘর গেলাম, তার মানে হবে কত 2,3। বোঝা গেল? 2,3। এইবারে আমরা কি করব, এই যে সি বিন্দুর স্থানাঙ্ক করব। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক এখানে কত পেলাম 2,3, আমি এখানে লিখছি 2,3 বলে এ বিন্দুর স্থানাঙ্ক। এবারে সি এরটা করব। তাহলে দেখো আমি এবার এখানে লিখছি সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখি। দেখো সিটা কোথায়, অনেকটা দূরে এইখানে। তাহলে প্রথমে আমি এতটা যাব, তারপরে এতটা যাব। চলো প্রথমে আমি এতটা অবধি যাই, 1 2 3 4 5 6 7, আমি 7 ঘরে এই দিকে গেলাম। তাহলে কত হবে 7, কমা এবার উপরের দিকে যাব এতটা। এবারে এই যে বিন্দুটা যেখানে অবস্থিত ঠিক তার বরাবরে দেখো রয়েছে এই বিন্দুটা, তাই না? এই বিন্দুটার ঠিক বরাবরে রয়েছে এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটা, এই যে ডি বিন্দুটা এইখান থেকে কতটা উঁচুতে রয়েছে, তাই না? এই যে ডি বিন্দুটা এইখান থেকে কতটা উঁচুতে রয়েছে, দেখো এখান থেকে 1 2 3 4 5 6, আবারও দেখো 1 2 3 4 5 6। তাহলে এই ডি বিন্দুটা যদি এক্স অক্ষ থেকে 6 একক উঁচুতে হয়, তাহলে এই যে সি বিন্দুটা এটাও কিন্তু 6 একক উঁচুতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 এখানে হবে। বোঝা গেল? তার মানে কি হলো, এই দিকে আমরা গেলাম 7 ঘর, ঠিক আছে, আর উপরের দিকে গেলাম ক ঘর 6 ঘর। বোঝা গেল? তাহলে হচ্ছে কত 7,6। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবারে এই যে কর্ণটা, সেই কর্ণটার কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে কিন্তু মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দু অর্থাৎ এই জায়গাটা, এই জায়গাটার স্থানাঙ্ক জানতে চেয়েছে। করে ফেলবো স্থানাঙ্ক। কি করে করব, লিখবো এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে কত হবে দেখো, এর দেখো প্রথমে কত রয়েছে, দেখো এর প্রথমে রয়েছে 2, এখানেও দেখতে পাচ্ছ 2, তার সাথে যোগ করব সি এর প্রথমে দেখো কত রয়েছে 7, যোগ করে 2 দিয়ে ভাগ। আবার একইভাবে দেখো এর সেকেন্ডে রয়েছে 3, তার সাথে যোগ করব সি এর সেকেন্ডে কত রয়েছে 6, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 9/2, এখানে ওই একইভাবে 9/2। তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে এটাই হলো আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? হয়ে গেল অঙ্কগুলো শেষ।